প্রথমেই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতদিন পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। এটা আপনাদের কাছ থেকে জানতে চাই এবং আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। এখানে তো কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই লিখবেন এবং এই পোস্টে যত বেশি সম্ভব আপনারা শেয়ার করবেন। আপনারা সবসময় যেরকম আমাদের সঙ্গে ছিলেন, আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের ঘটনা পাঠানো একেবারে স্টপ করবেন না, আমাদের সাথে কানেক্টেড থাকবেন। এবং বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে যে সমস্ত এক্সপিরিয়েন্স হয়েছে তার মধ্যে কি মানে ভৌতিক কোনো অভিজ্ঞতার কথা যদি একটু বলতেন হালকা, যে এরকম কিছু ঘটেছে কিনা? ওয়েল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা যেসব জায়গায় গিয়েছি আমাদের যা এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, ওগুলো অ্যাকচুয়ালি আমরা রেখে দিচ্ছি টিভি শোর জন্য। তো আমরা যদি ওগুলো এখনই বলে দিই মানে সারপ্রাইজ হবে না, থাকবে। সো যেই কারণে অনেক কিছু বলতে পারছি না, বাট এতটুক যেন আমি ছোট ছোট দু একটা জাস্ট ঘটনা বলি। যেমন একটা, ফার্স্ট অফ অল আমি একটা জিনিস এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আমরা বাইরে যখন আমাদের দেশের বাইরে স্টেটসে অথবা ইংল্যান্ডে এসব জায়গায় অনেক বাসা আছে সো কল্ড হন্টেড হাউস বা কিছু, এবং এগুলো আমরা টিভিতেও দেখি। হ্যাঁ, আমাদের দেশে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে ফর এন এক্সাম্পল, সাকিবের বাসায় হয়তো বা হন্টেড, সে এসে কিন্তু আমাকে বলবে না যে আমার বাসায় হন্টেড, আমার এখানে আসেন দেখেন যে কি হয়। কি মানে মোস্ট অফ দ্য পিপল জানাতে চায় না যে তাদের বাসাটা হন্টেড বাসাটা একটা সমস্যা আছে। না মানে একটু ক্লিয়ার করি, মানে সাকিব হয়তো চাবে, সাকিবের বাবা চাবে না। এক্স্যাক্টলি, বা সাকিবের মা চাবে। হ্যাঁ, মানে অনেক সময় যে বাসা ভাড়া হয় না, এই টাইপের অনেক সমস্যা হয়, অনেকে অনেক কথা বলে। তো যে কারণে খুবই সিক্রেটিভ। আমি দেখেছি যে মোস্ট অফ দ্য পিপল কিছু জানাতে চায় না। এবং আমরা অনেক জায়গায় গিয়েছি, আমরা শুনেছি যে এই বাসাটাতে প্রবলেম আছে বা এই আছে। আমরা গিয়ে যখন ওই বাসার মালিকের ওনারের সাথে যখন কথা বলেছি যে আমরা একটু এখানে থাকতে চাই রাতে 2-3 দিন, আমরা ভিডিও করবো টিভি শোর জন্য, সাথে সাথে বলে দিয়েছে না এগুলো করা যাবে না, এগুলো জানানো যাবে না। তারপর অনেক সময় কথাটা বলে অনেকভাবে শেষে আমরা কনভিন্স করেছি এভাবে যে আমরা যে বাসাটা যে দেখাবো বা বাসার ভিতরে যে দেখাবো, কোনো অবস্থাতে আমরা বলবো না বাসাটা অ্যাকচুয়ালি কোন জেলায়, কোথায়, এবং নাম টাম কিচ্ছু বলবো না আমরা। ইনফ্যাক্ট আমরা এখন এই ভৌতিস্টে এই অনুষ্ঠানটাতে আমাদের যে রিয়েলিটি টিভি শো পার্ট যেটা আছে, এখানে আমরা যখন একটা বাসার ভিতরে যখন ইনভেস্টিগেট করছি, আমরা কখনোই কিন্তু যদি আমি বলি, যেমন আমাদের ট্রেলারটার মধ্যে বলা আছে যে সামওয়্যার ইন খুলনা, আমরা খুলনার একটা বাসায় গিয়েছিলাম, বাট এই খুলনায় যে একটা বাসায় গিয়েছিলাম কথাটা কিন্তু ঠিক না, আমরা অ্যাকচুয়ালি খুলনায় যাইনি। জাস্ট অ্যাজ ভৌতিক ট্রেলার ইউটিউবে ভৌতিক সার্চ দিলেই চলে আসবে। সার্চ দিলে, হ্যাঁ আমি ওটা সার্চ দিয়ে বারবার করে দেখেছি এবং হ্যাঁ ওখানে কিন্তু এই ব্যাপারটা আছে, সামার ইন খুলনা। বাট আমরা কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি খুলনা জেলাতে কোনো বাসা না, ওটা আরেকটা জায়গায়, যেটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারছি না। ওই বাড়ির মালিক যিনি, তার আপত্তি আছে অ্যাকচুয়ালি। সো উনি আমাদের বলেছে যে ঠিক আছে, কিন্তু কোনো অবস্থাতে বুঝতে দেওয়া যাবে না যে এই বাসাটার ব্যাপারটা। সো আমরা যখন আবার বাসার বাইরের যে আউটডোর যে শটটা নিয়েছি, যে বাসাটা যখন দেখেছি, ওটা অ্যাকচুয়ালি আরেকটা জেলার আরেকটা বাসা। আর বাসার ভিতরে যে ঘটনাগুলো ঘটছে, বাসার ভিতরে যখন আমরা দৌড়াদৌড়ি করেছি বা যাই করেছি, ওখানে কিন্তু 2টা লোকেশন আমরা একসাথে জোড়া লাগিয়ে দেখেছি। মানে আমরা কোনো অবস্থাতে অ্যাকচুয়ালি মানুষজনকে ডিরেক্ট যাতে দেখে বুঝতে না পারে যে অ্যাকচুয়ালি বাসাটা কোথায়। তো যেই কারণে আমরা জিনিসগুলো এক্সপ্লেন পুরোপুরি ভাবে আমরা মানে অনেস্টলি সবকিছু বলতে পারি না, আমাদের কিছু কিছু জিনিস চেপে যেতে হয়। হ্যাঁ, এই কথাগুলো এই জন্যই বললাম যে আমি এখন দু একটা ছোট ঘটনা বলবো, যেগুলো অ্যাকচুয়ালি আমি বাসাটা কোথায় ছিল কি ছিল এগুলো আমি বলবো না। সো ঢাকার বাইরে একবার একটা জায়গায় গিয়েছিলাম, এটা হচ্ছে প্রায় 4 বছর আগে। একটা টিভির একটা অ্যাডের শুটিং হচ্ছিল, ওই শুটিং এর মিউজিকটা ফুয়াদ করেছিল, আমিও ছিলাম ওটার সাথে। আমি গিয়েছিলাম দেখতে আর কি, যে কিরকম হচ্ছে, আমি জাস্ট একটা ফান মজা আর কি। সো ওখানে আমি গিয়ে শুনলাম যে ওখানে নাকি একটা বাসা আছে, একজন লোকাল একজন বললো যে ওই বাসাটা অনেকদিন ধরে খালি পড়ে আছে, ওই বাসাটা কেউ থাকে না, বাসাটাতে অনেক সমস্যা হয়। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে মালিক কোথায় থাকে, তখন বললো যে মালিক অ্যাকচুয়ালি কানাডায় কোন একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি কানাডার সিটিজেন হয়ে গেছে, উনি ওখানেই থাকে। বাট উনি ডিয়ার লিসেনার, শুনছেন ভূত এফএম, আমি আছি রাকিব আল হাসান। বাছাইকৃত সবচেয়ে ভয়ঙ্কর পর্বগুলো শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঠিক রাত 10টার সময় আমরা সবসময় আপলোড দিয়ে থাকি এবং ভূত এফএমের যে ভৌতিক ঘটনাগুলো রয়েছে, আপনারা একে একে সম্পূর্ণ সকল ঘটনাগুলো শুনতে থাকুন। খুবই ভয়ঙ্কর একটি পর্ব আজকে আমরা বাছাই করে আপনাদের জন্য ইমেল এপিসোড, এবং এখানে রয়েছে সরাসরি কিছু ঘটনা। চলুন আমরা সরাসরি ঘটনা শুনতে থাকি। তাই এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন, কেননা যেন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনি পেয়ে যান, কেননা এখানে শুধুমাত্র বাছাইকৃত পর্বগুলো শোনানো হয়। চলুন আমরা সরাসরি ঘটনা শুনতে থাকি। এই বাসাটা অ্যাকচুয়ালি কিনেছে আরেকজনের কাছ থেকে, এবং এই বাসায় কেউই থাকে না, একটা কেয়ারটেকার জাস্ট বাইরে আর একটা বিল্ডিং এ থাকে।
সো তখন আমি বললাম যে আচ্ছা ইন্টারেস্টিং, তাহলে কি ওখানে ঢোকা যাবে কিনা। তখন আমরা যেটা করলাম যে পারমিশন নিতে গিয়ে মালিক নাই, সো কেয়ারটেকার বললাম যে দেখেন ভাই আমরা অ্যাকচুয়ালি রাত্রে একটু দেখতে চাই, শুনছি বাসাটা কি একটু অন্যরকম। কেয়ারটেকার বললো যে ঠিক আছে অসুবিধা নেই আপনারা আসতে পারেন। তো রাতে আমি গেলাম, তখন তো অ্যাকচুয়ালি আমার ওইরকম টিভি শো প্ল্যান করে আমি ওখানে যাই নাই। সো বাট ফরচুনেটলি আমার কাছে একটা হ্যান্ডিক্যাম ছিল, ছোট একটা ক্যাম্পোর্ডার ছিল। তো ছোট একটা ক্যাম্পোর্ডার, আর যে শুটিং এর জন্য ওই যে ওয়াকিটকি ছিল, রেড ডটের শুটিং ছিল। তো আমি শুভ্র ভাইয়ের কাছ থেকে আমি বললাম যে আপনার ওয়াকিটকি গুলো দেন, আমাদের লাগবে। আমরা 3 জন গেলাম তখন। তো ওখানে ঢুকলাম, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ঢুকেছি রাত 11:15 দিকে। 11:15 দিকে ঢোকার পরে 15 মিনিটস তো যায়নি, আমরা 3 জনের মধ্যে একজন বলে যে শোন ভাই আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না, আমি চলে যাই। আচ্ছা, তখন আমি বললাম ওকে ফাইন, বাসার বাইরে গাড়ি রাখা আছে, তুমি জাস্ট হোটেলে নেমে আবার গাড়ি পাঠিয়ে দেবো, আমরা আছি এখানে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। সে চলে গেল। আমি আর আমার সাথে আরেকটা ছেলে ছিল, ইমরান নাম। ওকে, তখনও আমাদের কিন্তু এই ভৌত স্টিমটা হয়নি, আমি এটা ভৌত স্টিম হওয়ার আগের কথা বলছি। ওকে, ইমরান আর আমরা দুজন বাসাটার ব্যাপারটা মানে এটা বাসাটাতে ঢোকার পরে একটু অন্যরকম লাগছিল, একটু মানে ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না, মানে বোঝাতেও পারবো না, ফিলিংটা ভালো ছিল না। আচ্ছা, অস্বস্তি মানে হচ্ছে অস্বস্তি, মানে ঘাড় একটু ভারী ভারী লাগছে, কেমন জানি লাগছে, একটু অন্যরকম লাগছিল। তো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে। তো আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম, ইমরান তুমি কি ঠিক আছো, তোমার কেমন লাগছে? তখন বলে যে শুন ভাই আমারও কেমন জানি একটু ভালো লাগছে না। আচ্ছা, তখন আমরা সব একটা একটা করে, দোতলা একটা বাসা, আমরা একটা একটা করে রুম ঘুরতে ঘুরতে শেষে আমরা আবিষ্কার করলাম যে 2টো রুম আছে, একটা দোতলায় কোনার একটা রুম, আর একটা হচ্ছে একতলায় কিচেনের পাশে একটা ঘরের মতন, ওখানে অনেক লাকড়ি টাকড়ি পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা, বাসাটা পুরো বাই দ্য ওয়ে, বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই, পুরো ও মাই গড, এটা তো ধুলা নাই, ধুলা কিছু নাই, কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই, 2-1টা শেলফ আছে, মানে এই বাসাটাতে কেউই থাকে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাসাটাতে ঢোকার সময় কেয়ারটেকার যখন বাইরে একটা তালা ঝোলানো ছিল, তালাটা খুলে দিয়ে কেয়ারটেকার দরজাটা খুলে বললো যে আপনারা যান। তখন আমি বললাম আপনি যাবেন না? না। ওকে, সো মানে কেয়ারটেকার ওই বাসাটা পাহারা দেয়, ওর পাশে একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা সার্ভেন্ট কোয়ার্টার আছে, ওখানে সে থাকে, সে পর্যন্ত ওই বাসায় রাতে ঢুকে না, তার নাকি অনেক এক্সপিরিয়েন্স আছে। সো তখন থেকেই আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে ব্যাপারটা কি একটু দেখি। সো আলটিমেটলি আমরা সব কয়টা রুম ঘুরতে ঘুরতে 2টো রুমে গিয়ে না বেশ অন্যরকম, মানে এটা ঠিক আমরা ঠিক বোঝাতে পারবো না, মানে গুজ বাম্প হচ্ছে খামাখাই, মানে কেমন জানি লাগছে। তো তখন আমি ইমরানকে বললাম, ইমরান এই 2টা রুম তো কেমন জানি লাগছে, একটা কাজ করি, তুমি একতলায় ওই রুমটাতে থাকো, আমি দোতলায় এই রুমটাতে থাকি। তো আমরা 2জন আলাদা হয়ে গেলাম, স্প্লিট আপ। সো সে নিচে, আমরা উপরে, আমি উপরে ওয়াকিটকিতে কথা বলছি, হঠাৎ করে মনে হলো যে খুব উইয়ার্ড একটা নয়েজ পেলাম কোন একটা জায়গা থেকে, মানে এটা হচ্ছে অনেকটা বিড়াল কাঁদে না মানুষদের মতন করে, বাচ্চাদের মতন করে, ওটা ঠিক বিড়ালের কান্নার আওয়াজ ঠিক না, আওয়াজটা হচ্ছে ফর এন এক্সাম্পল, মানে আমি যদি এইভাবে বলি যে একটা বিড়াল কাঁদতে চাচ্ছে, কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপতে ধরে রাখে, মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে আর কি। জিনিসটা খুব উইয়ার্ড লেগেছে। এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল, সেও শুনেছে, আমি দোতলাতেও শুনেছি, একই আওয়াজ, একই রকম। এবং কিন্তু আওয়াজটা কিন্তু খুব ফেইন্ট একটা আওয়াজ। ওকে, ইমরান উপরে আসতে বলে যে শুনুন আপনি কিছু শুনছেন? আমি বললাম যে হ্যাঁ আমি শুনছি। তো আমরা আশেপাশে রুম টুম ঘুরতে ঘুরতে হঠাৎ বললাম যে আবার আওয়াজটা পেলাম, তখন বুঝলাম আওয়াজটা ছাদ থেকে আসছে। আমরা দৌড়ে 2জন ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে ছাদে কিছু নাই, নিচে ধূপ টাইপের একটা আওয়াজ হয়েছে। ওকে, আমরা আবার নিচে আসলাম, নিচে এসে দেখলাম নিচে কিছু নাই। তারপরে আমি দোতলায় যে রুমটাতে ছিলাম, ওই রুমে একটা ক্লজেট ছিল, দেয়ালের মধ্যে একটা আলমারি টাইপের দেয়ালের সাথে লাগানো ছিল। তো ওটা আমরা অনেক টেনে খোলার চেষ্টা করছিলাম, ওটা পারছিলাম না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন উপরে ছাদে গেলাম, ছাদ থেকে যখন নিচে আসলাম, এসে দেখলাম যে ওই দোতলার রুমটার একটা পাল্লা অলরেডি ওপেন, খোলা। ওকে, সো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা অনেক টানাটানি করেছি, বাসাটা অনেক পুরানো, ওটা তখন লুজ হয়ে গেছে, আমরা যখন উপরে গেছি তখন জিনিসটা খুলেছে। তো এটার সাথে ভৌতিক কিছু নাই, সো ব্যাপারটা এরকম। আচ্ছা, বাট এতটুকু আমি বলবো যে আমরা যতক্ষণ এই বাসার মধ্যে ছিলাম, আমাদের একটা সময় এসে বুঝলাম যে আমাদের মানে মাথাটা অনেক ভারী হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা কখনই আমি বোঝাতে পারবো না যে ফিলিংটা কি, মানে অনেকটা জ্বর আসলে যেরকম লাগে ওইরকম, একটু ওরকম লাগছিল। তারপরে একটা সময় আমরা ওখানে থাকতে থাকতে একটা সময় যেটা হলো যে আমি ওয়াকিটকিতে নিচে একতলায়, তখন ইমরান দোতলায়, আমি আমরা আলাদা হয়ে গেছি। ওয়াকিটকিতে ওকে বলছি আচ্ছা তুমি তো কিচেনের পাশে দেখো, মানে পুরো ঘটনাটা ছিল এরকম যে তুমি তো কিচেনের পাশে, অনেক খিদা লাগছে, দেখো তো ফ্রাইড চিকেন পাওয়া গিয়ে ফাইলিং করছি, জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন, কজ একটু কেমন জানি লাগছিল। আমার কথাটা তখন শেষ হয় নাই, ঠিক আমার পায়ের পিছনে, এক হাত পিছনের দিকে হবে, মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে মানে
ভয়ঙ্কর জোর একটা আওয়াজ, মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি দিল। আচ্ছা, ঠাস করে একটা আওয়াজ, এবং আমি ডেফিনেটলি আমি ভয় পেয়েছি। আমি সাথে সাথে ঘুরেছি যে কি, এটা একটা অ্যাবান্ডেন্ট একটা বাসা, দোতলা একটা রুমের মধ্যে আমি আছি এবং এই রুমে কিচ্ছু নাই, কোনো ফার্নিচার নাই, হঠাৎ করে কিসের আওয়াজ। আমি ঘুরে আমি কিছু দেখি নাই, আওয়াজটা এতই জোরে হয়েছিল, মানে বেশ জোরে। ইমরানও দৌড়ে উপরে চলে এসেছিল, যে মানে সেও ভয় পেয়েছে যে উপরে কি হচ্ছে। এবং তখন আমরা বেশ ভয় পেলাম। তখন তারপর থেকে ওই আওয়াজটার পরে নেক্সট 30 মিনিটসের মতন যাবতীয় জিনিসপত্র আমরা এক্সপিরিয়েন্স করেছি। যাবতীয় জিনিসপত্র, মানে আমি ঠিক এটা, আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি, আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে সামনে দেখা এরকম কিছু না, নাথিং লাইক দ্যাট। বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি, এটা মানে আমি এখন বলছি না, এগুলো জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে। বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোন অবস্থাতেই বাংলাদেশের একটা মফস্বল টাউনের একটা বাসার মধ্যে, যে বাসাটা 70-80 বছর আগে বানানো হয়েছে, সেই বাসায়, ওই বাসার কনস্ট্রাকশন, মানে বাসাটা বানানো যে হয়েছে, সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা, মোজাইকের মধ্যে, এগুলো জিনিস থাকার কথা না। এগুলো খুব আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে, ও মাই গড, যে টাইপের জিনিসপত্র লাগে, আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি। আচ্ছা, আছে ওই বাসায়। মানে একটা রুম আছে, রুমটার যে শেপ, ফ্লোরের মধ্যে যে ডিজাইন, দিস ইজ অ্যাবসার্ড। এটা হতেই পারে না যে বাংলাদেশে কোনো মফস্বল একটা মফস্বল শহরের একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে, আমাদের কাছে আছে, আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে। এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি। আমরা রাত 3:15টার দিকে আমরা বের হয়ে এসেছি, আমরা থাকতেই পারিনি, বিকজ প্রচন্ড রকম একটা কেমন বাজে ফিলিং হচ্ছে। আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না, কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে, মানে কোন একটা মানে ফিজিক্যাল কোন একটা চেঞ্জ আসবে। এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি, এবং আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে। ঘটনাটা যাই হোক নাই হোক, আমরা 3:15টার সময় বের হয়ে চলে এসেছিলাম। যখন আমরা হোটেলে এসেছি, হোটেলে আস্তে আস্তে ইমরান বললো যে শোন ভাই, আমার শরীর অনেক খারাপ লাগছে। রাইট, আমরা শুয়ে পড়ছি। আয়সা, আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল, ওই ভিডিওর ফুটেজটা তখন যে শুভ্র ভাই ওখানে ছিল, গাজী শুভ্র, রেড ডটের, ওনারা যে অ্যাডের কাজের জন্য। শুভ্র ভাইকে আমি দিয়ে বললাম, শুভ্র ভাই, এই যে এই ক্যামেরার এই ফুটেজ, আমার কাছে একটা ফুটেজ আছে, এই টেপটা আছে, টেপটা আপনি রেখে দেন, রেড ডটে পুরো আন্ডার লক এন্ড কি রাখেন, এটা খোলার দরকার নেই। আচ্ছা, এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে, তখন আমরা খুলবো, এখন দেখার দরকার নেই। এখানে কিছু জিনিসপত্র আমরা দেখেছি যেটা বা আওয়াজ আছে, আমার কাছে ভালো লাগে না, এখন খুলতে চাই না, এরকম বেশ অশুভ লাগছিল। হ্যাঁ, শুরু ওটা ওইভাবেই রেখে দিয়েছিল। এবং আসার সকালবেলা মানে ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি, দুপুর 12টার দিকে বাদে ঘুম থেকে উঠলাম। ওঠার পর ইমরানের, আমি বুঝলাম যে আমার অনেক জ্বর, আমার 102-এর মতন জ্বর ছিল, আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউয়াসলি। তো আমার কথা হচ্ছে যে হয়তো বা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো, কোন রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল, এই জন্য হতে পারে, মানে আমরা বলছি না। কিন্তু আমি কিন্তু পার্সোনালি কোইন্সিডেন্সে বিশ্বাস করি না। এবং এই যে এই ঘটনাটা ঘটলো, এইটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল, এই কারণে আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি, আমি ভালো ছিলাম না, তো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল। এবং গেস হোয়াট, আমরা ভৌতিক টিমটা আবার যখন ফর্ম করার পর প্রায় 1-1.5 বছর পরের কথা, ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার, আচ্ছা, দেখার জন্য। আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই যে মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম, সো রেজলিউশনও ভালো ছিল না। যখন আমরা ওই টেপ থেকে, আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি, সুমন ভাই ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাইনি। আচ্ছা, মানে তখন আমরা ভৌতিক টিম সবকিছু ছিল না, এই না সে না, ওনার শরীর একটু খারাপ ছিল ফর লং টাইম, সো হি ওয়াজ লাইক না, এটা এখন দেখার দরকার নেই এসেই। কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন। আমি আর জিবরান অনেকদিন ধরে শুনতে হয় উই ওয়ান্ট টু গো দেয়ার, আমরা যাবো, এসেই হি রিফিউজড। তখন ভৌতিকের ব্যাপার ছিল না, বাট হি ইজ লাইক না, ওখানে আমি আবার যাবো একবার, কারণ আমার ওখানে গিয়ে দেখতে হবে যখন আসলে কি হচ্ছে, কিন্তু আমি ওখানে কাউকে নিয়ে যাবো না। ওকে, এই করতে 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 ফাইনালি আমরা বলতে দেন উনি ফুটেজটা বের করলেন। এটা বেশ অনেকদিন পরে, 1-1.5 বছর পরে, 1 বছর পর ফুটেজটা বের করে আমরা ছাড়ার পরে আমি তখন আমার বড় টিভিতে আমি ছাড়লাম, আমরা সবাই বসে দেখছি ফুটেজটা। যে মানে ফুটেজটা দেখাবো মানে কি, মানে আওয়াজটা শোনাবো, কিছু নেই, হঠাৎ করে আওয়াজ কোথা থেকে আসবে, ওইটা ছিল প্ল্যান। সো
আওয়াজটা যখন হলো তখন আমরা বেশ চিৎকার টিৎকার বললাম যে মানে আমি তো জানি যখন আওয়াজটা আসবে সাকিব বললাম হ্যাঁ এটা কিসের আওয়াজ রুমের মধ্যে কিছু নাই আমরা দেখছি সো আওয়াজটা যখন আমার পিছনে হয়েছিল আমি তো ঘুরে গিয়েছিলাম ঘুরে যাওয়ার সাথে সাথে আমার ক্যামেরাটাও ঘুরে গেছে আমার ক্যামেরাটা আমার ডান হাতে ছিল এবং ক্যামেরাটা তখন ধরা ছিল আমার পা দেখা যাচ্ছিল আমার পায়ের দিকে ধরা ছিল আমি কিন্তু বাম দিকে ঘোরা ডান হাতে আমার ক্যামেরা আমার পায়ের দিকে ধরা আমি তখন ক্যামেরাতে তো কিছু বুঝতে পারছি করছি না আমি তখন আওয়াজের জন্য আমি ভয় পাচ্ছি যে কিসের আওয়াজ ক্যামেরাটা আমার মাটির দিকে ধরা ছিল আমার পা এবং আমার ক্যামেরা এর মাঝখানে একটা জিনিস ধরা পড়েছে সেটা এখন বলতে চাচ্ছেন না নিশ্চয়ই এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে এটা বলতে অসুবিধা নেই বিকজ এইটা একটা ছোট্ট একটা ঘটনা এখানে অসংখ্য ঘটনা ভৌতিকটা আমরা দেখবো সুতরাং এই এপিসোডেই অসংখ্য ঘটনা দেখা যাবে বিকজ ওই বাসায় অনেক ব্যাপার স্যাপার আছে আমাদের কাছে আচ্ছা আমার পা এবং ক্যামেরার মাঝখান দিয়ে একটা জিনিস একটা জিনিস বলবো আমি এটা হচ্ছে খুব ছোট একটা ম্যাচ বক্সের সাইজ হবে হয়তোবা চারকোণ এবং কালো নট সাদা নট কোনো মানুষ নট কোনো শাড়ি কিচ্ছু না নাথিং লাইক দ্যাট আমরা যে এই ওগুলো কিচ্ছু না চার কোনা একটা ম্যাচ বক্স সাইজের কালো রঙের একটা জিনিসটা উড়ে আমার পা এবং ক্যামেরার সামনে দিয়ে উড়ে চলে গেছে এবং যাওয়ার সময় জিনিসটা উপরের দিকে উঠেছে এবং আমার ঘাড়ের দিক দিয়ে গেছে বোঝা গেছে যে এর ওয়েপনটা ছিল যে আমার ক্যামেরার ডান দিক থেকে ঢুকে বাম দিক থেকে যখন বের হচ্ছে তখন এটা উপরের দিকে উঠেছে আমার ঘাড়ের দিকে চলে গেছে এই জিনিসটা যে কি এটা পরে বোঝা যায় এটা এখনো পর্যন্ত আজ অব্দি এখন এটা অনেকদিন আগের কথা আমরা এই ফুটেজ আমরা বড় স্ক্রিনে ছোট স্ক্রিনে ডাইনে বায়ে অনেকভাবে স্লো মোশন পজ অনেক এবং এটা আমরা অনেককে দেখেছি এরকম কিছু মানুষজনদেরকেও দেখিয়েছি যারা এগুলোতে এক্সপার্ট তারা পর্যন্ত এখনো এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারে নাই বিকজ এটা কোনো শ্যাডো না বিকজ আমার ক্যামেরার সাথে লাইটটা লাগানো ছিল সো ক্যামেরা থেকে পা শ্যাডো আসতে গেলে আমার লাইটটা লাগতো ক্যামেরার উপরে একদম তাই ক্যামেরার নিচে হচ্ছে লাইট তারপর আমার পায়ের দিকে সোজা টর্চ লাইটটা ধরা এবং মাঝখানে একটা জিনিস গেছে সো এটা একটা সলিড জিনিস এটা কোনো শ্যাডো না কিছু একটা উড়ে গেছে এটা চার কোনা এবং জিনিসটা এতই ফাস্ট ছিল যে ক্যামেরাতে ঠিক মতো ট্র্যাক করতে পারিনি শেষের দিকে এসে শিফট হয়েছে এত ফাস্ট ছিল সো এটা জাস্ট একটা এক্সাম্পল সো এটা শুনতে হয়তো অতটা ভয়ঙ্কর কিছু না বাট না কিন্তু ওইটা একটা ব্যাপার ছিল 1 বছর পর যখন আমরা দেখলাম যে না অ্যাকচুয়ালি ব্যাপারটা আওয়াজেই শেষ হয় নাই আরো জিনিসপত্র আছে তখন ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে আমার কাছে তাই and it was also a nice link to what happened to me earlier কিরকম সেটা কিরকম ওটা কি এটা ব্রেকের পরেও নাকি না আমরা এখন একটু শুনে নিই আমরা এইটা মেইন জিনিসটা ছিল যে শুন ভাই একটা ফ্যাক্ট মিসিং গেছে যে can you not give out the punchline before the joke thank you Gibran okay না no one ever tells Gibran to tell a joke okay আচ্ছা এই শুন ভাই এই ঘটনাটা আমরা দেখার অ্যাটলিস্ট 3 মাস না 6 মাস আগে আমি আমার কিছু ফ্রেন্ডস আমরা জিব্রানের জমিদার বাড়িতে গেছি টাঙ্গাইলে করটিয়া এটা আমরা বলতে পারি জিব্রানের নানা বাড়ি ফাইন তো ওখানে আমরা গেছি তো আমরা জিব্রানের কাছে অনেক স্টোরি শুনেছি যেখানে এই হয়েছে আমরা জিব্রান সারাক্ষণ পচা যাবে ইটস এ রিয়েল জমিদারের বাসা দে হ্যাভ লিটারেলি বাঘের এন্টায়ার স্কেলেটন তারপরে হাতির মাথার স্কাল এগুলো একটা রুমের মধ্যে সাজানো আছে আচ্ছা এন্ড ইটস এ হিউজ একটা রুম সামনে বিশাল একটা পুকুর পুরো ফ্রেঞ্চ উইন্ডোজ চারিদিকে মানে বিশাল অবস্থা আর কি তো ওই রুমেরই আমরা একটা কোনায় সোফা টোফা রাখা ছিল তো আমরা ওখানে সারা রাত ধরে আড্ডা মারবো ঠিক আছে ভালো কথা সারা ধরে আড্ডা মারবো তো আড্ডা মারছি অনেক কিছু নিয়ে আড্ডা হচ্ছে এসে তো একটা ঘড়ি ছিল ঘড়িটা ও স্টপ দ্যাট 3:30 3:30 এটা থেমে আছে সো আসলেই যখন 3:30 বাজা শুরু করলো তখন আমরা হাসাহাসি করছি যে হ্যাঁ এখন আমাদের ঘড়ি তো 3:30 বাজছে এখন খুব মজা হবে যদি ঠিক 3:30 সময় ঘড়িটা চলা শুরু করে আচ্ছা এটাকে আমরা হা হি করছি যে হ্যাঁ বেশ মজা হবে এই সেই খুবই হঠাৎ করে সামথিং হ্যাপেন যেটা এতই সময় যেটা বলো যে এতই ছোট এবং নগণ্য যে আমি ওটা দেন এন্ড দেয়ার ভুলে যেতাম আনলেস আরেকজন এই সামথিংটা দেখতো ওকে এনি খুবই সিলি বাট পরে জিনিসটা লিঙ্ক আপ হয়েছে মানে সাপোজ আমি আর তুমি এখন মুখোমুখি বসে আছি রাইট ওখানে আমি আর তুমি মুখোমুখি তুমি যেখানে বসে আমার ফ্রেন্ড বসে আছে something happened it happened in 1 second or less than 1 second তখন আমি চশমা পড়তাম খুবই অল্প সময়ের জন্য একদমই just 1 second আর কি so হওয়ার সাথে সাথে I'm like okay that was weird and I immediately forgot it that was weird okay fine then তোমার জায়গায় আমার ফ্রেন্ড বসে আছে he's like সাকিব তুই কিছু দেখছিস and I'm like okay hold on এটার মানে কি I'm like হ্যাঁ আমি কিছু একটা দেখছি but I didn't tell him আমি কি দেখছি আমি বলছি হ্যাঁ আমি কিছু একটা দেখছি তুই কি দেখছিস then he's like did you see something black? I'm like, yes, I saw something black.
এন্ড ইজ লাইক শেপটা কি ছিল বলতো? আমি বলছি শেপটা ছিল স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গুলার। এন্ড ইজ লাইক ইয়েস, কোন দিক দিয়ে গেছে বলতে? আমি বলছি না, তুই বল কোন দিক দিয়ে গেছে। দেন তুমি আমি বসে আছি তো, সো হি ইজ লাইক এভাবে গেছে, মানে দুজনের মাঝখান দিয়ে। হ্যাঁ ওকে। এভাবে গেছে। আমি বলছি হ্যাঁ এক্স্যাক্টলি এভাবে গেছে, কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে যে আমার চশমা পরা ছিল, আমার চশমার ফ্রেম গ্লাস একদম ঘেঁষে একটা চারকোনা কি জানি একটা এখান থেকে এখানে ছাপ করে চলে গেছে। আচ্ছা, এবং এটা হচ্ছে একসাথে দুজন। ইয়েস, এন্ড সে বললো ওর দেখে মনে হচ্ছে ওর চোখের সামনে দিয়ে গেছে, মানে Not আমার চোখের সামনে। ফিলিং, একই রকম ফিলিং দুজনের হয়েছে। হ্যাঁ। আচ্ছা ও আবার চশমা পরে না। আচ্ছা। এবং আমার যেহেতু চশমা ঘেঁষে গেছে, আমার পিছে ছিল জানালা, হিউজ ফ্রেঞ্চ উইন্ডোজ, বাইরে মানে ঘুটঘুটে অন্ধকার, গ্রামের ওইদিকে। ওটা যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে আমার পিছন দিয়ে কিছুটা গেছে। এটা কমপ্লিটলি আনরিয়েলিস্টিক একটা চিন্তা। Okay. আমার পিছন দিয়ে কিছুটা গেছে, ওটা গ্লাসে রিফ্লেক্টেড হয়ে আমার চশমার রিফ্লেকশন দেখেছি। তাই যদি হয় তাহলে ওর মানে আমার ফ্রেন্ডের মনে হওয়ার কথা না যে ওর চোখের সামনে দিয়ে কিছু একটা গেল। এক্স্যাক্টলি, তাই তো। মানে ইট ওয়াজ জাস্ট মানে দুজনের একই রকম ফিলিং। হ্যাঁ। আজব, এটা খুবই আজব। And the only reason why এটা এখন আমার মনে আছে বা উই টকড অ্যাবাউট ইট ওয়াজ ও আমার এক্সপ্রেশন দেখে ও বুঝছে যে কিছু একটা হয়েছে, আমি বুঝছি, because আমরা একদম মুখোমুখি ছিলাম। Okay. আমি আবার ওকে খেয়াল করছিলাম না, সো ও যে দেখছে আমি জানতাম না, ও আমাকে দেখছিল, এই জন্য হি আস্কড মি যে তুই কি কিছু দেখছিস। And then I said হ্যাঁ, and ও জিজ্ঞেস করছে দেখি আই অ্যাডমিটেড ইট, নাহলে আমি এটা নিয়ে কথাই বলতাম না, বিকজ এটা পোকা হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে, কিন্তু আই ডোন্ট নো মানে। এন্ড দেন সুমন ভাইয়ের ফুটেজ দেখছি আমরা। আমি আপনাকে শুরুতে, আমি শো এর শুরুতে একদম বলেছিলাম যে তিনটা হচ্ছে খুবই ম্যাজিক্যাল, মানে খুবই অদ্ভুত ব্যাপার যে জেসাস এই সময় মারা গেছে, যিশু I didn't know that. হ্যাঁ সেটাই, মানে দুপুর অথবা রাত 3টা, কিন্তু 3টা, এবং 3টার সময় সাধারণত এই ব্যাপারগুলো ঘটে। এবং কিছু কিছু ব্যাপার হয়, এটা আমি জানি না যে আপনাদের ক্ষেত্রে করছি, টেম্পারেচারের একটা পরিবর্তন বা টেম্পারেচার বলতে মানে হ্যাঁ, জিবরান কিছু বলার আছে? অনেক জায়গায় মানে কিপ কোয়াইট। না, দ্য থিং ইজ এই যে টেম্পারেচারের ব্যাপারটা, মানে পার্সোনালি আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি হলিউডের মুভি টুভির মধ্যে দেখি যে যদি কোন একটা আত্মা অথবা সোকল্ড ভূত অথবা যদি কোনো প্যারানর্মাল কোনো কিছুর এক্সিস্টেন্স যদি আসে, হ্যাঁ হ্যাঁ এই টাইপের কিছু যদি আসে, তাহলে নাকি অনেক ঠান্ডা হয়ে যায় রুম টুম, এরকম আমি শুনেছি। হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমার ব্যাপারটা হচ্ছে উল্টা। আমি এখন পর্যন্ত আমি যা এক্সপিরিয়েন্স করেছি টেম্পারেচার সংক্রান্ত, গরম হয়ে গেছে। হ্যাঁ, আমিও সময় এগ্রি করবো। আমি সবসময় ঘেমে যাই এবং মানে প্রচন্ড গরম লাগে। এবং আমি এটার এক্সপ্লেনেশন আগে এইভাবেই দিতাম, হয়তোবা কোনো একটা কিছুর কারণে আমার মাথার মধ্যে এখন একটা ভয় ঢুকে গেছে, সো আমি ভয় পাচ্ছি, ভয় আমি ঘামছি, সো অ্যাকচুয়ালি রুম গরম হয় নাই, আমি এরকম একটা এক্সপ্লেনেশন দিতাম। বাট তারপরে আমি জিনিসটাকে মেক শিওর করার জন্য আমি আচ্ছা রুমের টেম্পারেচার পর্যন্ত আমরা মেপেছি। ওকে, রুমের টেম্পারেচার মেপেছি, রুমের যে টেম্পারেচারটা যে চেঞ্জ হচ্ছে, থার্মোমিটারের যে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ওটার আমরা প্রুফ রাখার জন্য আমরা ভিডিও করেছি। রুমের টেম্পারেচার মানে কি বলবো, বাড়তে বাড়তে এরকম গরম হয়ে গেছে, খালি আমি একা না, আমরা রুমের মধ্যে যারা ছিলাম সবাই ঘামছি। সো রুমের এসি ছাড়া আমি এই সিচুয়েশনটা আমার হয়েছে, আমি বলছি যে টেম্পারেচার যে মাপছেন আপনি, সেই মেশিনটার তো আর মাথা নাই। হ্যাঁ, আমি জাস্ট এটা নিয়ে আরেকটা ছোট্ট গল্প বলি। শিওর। এই গল্পটার মধ্যে রেডিও ফুর্তির একজন আরজি ইনভলভ। ওকে, অলরাইট। এই গল্পটা হচ্ছে জানুয়ারির 13 তারিখ, এটা বেশ অনেক বছর আগের কথা। তখন সেইবার খুব ঠান্ডা পড়েছিল ঢাকায় এবং ঢাকার আশেপাশে। আমি এবং আমার সাথে আরো ছোট কিছু ক্লোজ ফ্রেন্ড টাইপের ছোট ভাই এই টাইপের আমরা কয়েকজন শ্রীপুরে আমাদের একটা বাংলো বাড়ি আছে, ওখানে গিয়েছিলাম ঘুরতে। তা আমার সাথে যারা ছিল তাদের মধ্যে একজন হচ্ছে আরজে অপু, সবাই একদম অপু ছিল আমাদের সাথে। সো রাত্রেবেলা এত ঠান্ডা পড়েছিল ওবার, মানে আমরা মানে ম্যাসাকার অবস্থা আর কি। মানে আমরা বারান্দায় বসে সিগারেট খাচ্ছি, তো ওখানে বসে গল্প করছিলাম। আমরা সবাই রুম থেকে মানে জ্যাকেট ট্যাকেট তো পরা আছি, কম্বল এনে কম্বল জড়িয়েছি গায়ের মধ্যে, বিছানা থেকে কম্বল টম্বল এনে সবাই কম্বল জড়িয়ে বসে ওখানে বসে আড্ডা দিচ্ছি। অনেক ঠান্ডা। রুমের মধ্যে গেলাম, তারপরে রুমের মধ্যেও আমাদের সোয়েটারের উপরে আমার কোট পরা, গায়ে চাদর দিয়ে, মানে অনেক ঠান্ডা, খুব ভয়ঙ্কর অবস্থা। ঢাকার বাইরে হ্যাঁ একদম সত্যি, ঢাকার বাইরে তো এমনি অনেক ঠান্ডা থাকে। সো যাই হোক, ওরকম সময় বসে আছি গল্প টল্প করতে করতে, শেষে অনেক ভূতের গল্প হলো, অনেক কিছু হলো। এখন রাতে ঘুমাতে যাবো। সো আমি যেই রুমে, ওই রুমের 2টা বেড, একটাতে আমি শুলাম, একটা মধ্যে অপু,
আর আরেকটা রুমের মধ্যে আরো 3 জন। ওকে। সো ঘুমাতে যাবো, সো লাইট অফ করে দিয়েছি, শুয়ে আছি। হঠাৎ করে আমি বুঝলাম যে আমার গরম লাগছে। সো আমি চিন্তা করলাম যে আচ্ছা গরম তো লাগতেই পারে, আমি তখনও কোট পরা, ভিতরে সোয়েটার পরা। সো কোটটা খুলে রেখে দিয়েছি, শুয়ে আছি। ব্লেজারটা খুলে রাখার পরে সোয়েটার পরা, দেখলাম যে না গরম যাচ্ছে না, গরম আরো বাড়ছে। সোয়েটার খুললাম, খুলে শুয়ে আছি। তা একটু পরে দেখলাম যে ঘামা শুরু হয়ে গেছে। তখন আমার কাছে ব্যাপারটা একটু উইয়ার্ড লাগলো। আমি তখন ঘুরে জাস্ট পাশে বিছানে অপু ছিল। অপুকে বললাম আচ্ছা অপু তুমি কি জেগে আছো? বলে যে হ্যাঁ সময় জেগে আছি। তখন বলে যে তোমার কি গরম লাগতেছে? তো অপু বিছানায় শুয়েছিল, সে ধাপ করে বসে পড়েছে অপু। সো অপু বসে বলে শোন ভাই আমার আসলে অনেকক্ষণ ধরে গরম লাগছে এবং আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম, বাট আমি আপনাদের বলতে সাহস পাচ্ছিলাম না। শোন ভাই রুম কিন্তু অনেক গরম। আমি তখন বুঝলাম যে কেসটা ডিফারেন্ট। এটা নট দ্যাট যে আমার প্রেশার বেশি বা আমি ভয় পেয়েছি, আমার রুমটা গরম। এবং তখন আমরা কিছুক্ষণ বসে লাইট জ্বালিয়ে বসে আছি। জানুয়ারির 13 তারিখ, অসম্ভব ঠান্ডা বাইরে। সেই সময় ঠান্ডা থাকারই কথা। রুমের মধ্যে আমরা ঘামছি, আমি অপু দুজনেই ঘামছি। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে একটু মেক শিওর করি। আমার রুমের পাশেই একটা বারান্দা ছিল, দরজা লাগানো। আমি দরজাটা খুললাম এবং বিশ্বাস করবো না, বাইরের থেকে এরকম ঠান্ডা বাতাস রুমের মধ্যে ঢুকলো, ভয়ঙ্কর রকম ঠান্ডা। মানে এবং আমরা তো অলরেডি ঘেমে গেছি, আমাদের শার্টটা হালকা একটু ভেজা, মানে আমাদের মনে হলো কি বরফ আমাদের গায়ে কাটা দিচ্ছে, এরকম অবস্থা। সাথে সাথে আমরা আবার দরজা বন্ধ করলাম, ঠাস করে দরজা বন্ধ করে বললাম যে অপু বাইরে কিন্তু ঠান্ডা। আমরা বললাম যে হ্যাঁ ঠান্ডা। এবং ওই দিন রাত্রেবেলা, এবং এটা অপুকে জিজ্ঞেস করলে অপু বলবে, ওই দিন রাতে আমরা জানুয়ারির 13 তারিখ পুরা ঢাকা শহর, ঢাকার আশেপাশে ঠান্ডায় মানুষজন মারা যাচ্ছে। ওই জানুয়ারির 13 তারিখ আমরা রাতে মানে ফুল ফ্যান এবং এসি ছেড়ে আমরা ঘুমিয়েছিলাম। ও মাই গড। এবং এই এক্সপেরিয়েন্সটা হওয়ার পরে আমি ঢাকায় আসার পরে আমি এবং অপু অনেককে বলেছি, আচ্ছা কেউ বিশ্বাস করে নাই, সবাই বলছে হ্যাঁ চাপা, এটা ভুয়া, এই হাবি। যাই হোক ওই জিনিসটা আমরা ভুলে গিয়েছিলাম। এটা ওই বছরেরই 31 ডিসেম্বরে আমরা আবার গিয়েছি শ্রীপুরে, এবং এবার আমরা গিয়েছি প্রায় 10-12 জন। আমরা ওই যে ওখানে আবার আমরা যে আমাদের একটা ইনডোর সুইমিং পুল আছে, আমরা যেটা করি যে সুইমিং পুলের মধ্যে আমরা দেই ওই আবার প্রজেকশন আছে আমাদের, প্রজেক্টর ওটা লাগে, আমরা মুভি টুভি দেখি, অনেক মজা করি আর কি, দেওয়ার মধ্যে লাগিয়ে বারবিকিউ করি। সো রাত্রেবেলা বসে আমরা আড্ডা দিচ্ছি। তো হঠাৎ করে দুইটা ছেলে, এই দুইজনেই ছিল হচ্ছে গিয়ে স্টেন্টোরিয়ান ব্যান্ডের, বেসিস্ট ছিল শামস আর গিটারিস্ট হচ্ছে জেমস। এরা দুইজন। তো ওরা বললো যে আমাদের ঘুম পেয়েছে, সেই সময় আমরা ঘুমাই যাই। আমরা তখন বসে আমরা প্রজেক্টরে আমরা মুভি দেখছিলাম। তা ওরা ঘুমাতে চলে গেল, ফাইন। আধা ঘন্টা পরে আবার আমাদের স্মলভিল সিজন ফিনালি। হ্যাঁ সিজন ফিনালি, স্মলভিল সিজন মনে হয়। আমরা সুমন ভাই এই গল্পটা আমরা শুনবো অবশ্যই, কিন্তু একটা ব্রেকের পরে, একটা ব্রেকে চলে যাই। ইন দ্য মিন টাইম আপনারা আমাকে এসএমএস করতে পারেন। অনেক এসএমএস পাচ্ছি, আসলে এসএমএস গুলো পড়া হচ্ছে না, আমরা চেষ্টা করবো এসএমএস পড়া ব্রেকের পরে। আমরা ব্রেকের পরে, হ্যাঁ। এবং আমাদেরকে এসএমএস করছে, আমি নামগুলো বলে দিই, সাজ্জাদ, সৌরভ, এশা, তারপরে আমাদের এসএমএস করছেন ফারহান, সবুজ এসএমএস করেছেন বিভিন্ন জায়গা থেকে, রাজশাহী, খুলনা, বিভিন্ন জায়গা থেকে এসএমএস আসছে। ইনফ্যাক্ট আমাকে এসএমএস করেছেন ভূত, তামান্না, এবং অনেকেই হয়তো অনেক কথা বলতে যাচ্ছেন, শুভ, ফয়সাল আমাকে এসএমএস করেছেন, দেবাশিস ছাড়া হিয়া, শাউন সহ আরো অনেকে। সো আমরা ফিরে আসবো একটু পরে। স্টে টিউন টু রেডিও ফুর্তি। অ্যান্ড এখন যে গান শুনবো সেটা হচ্ছে হলিডে বাই স্করপিয়ন্স, এই গানটা শুনবো। আবারও ফিরে আসলাম, কারণ সুমন ভাই একটা গল্প বলছিলেন ব্রেকে যাওয়ার আগে, আমরা গল্পটা শেষ করতে চাই, আবারও সুমন ভাইয়ের সাথে কথা বলছি। ওকে, আমরা যেখানে ছিলাম আর কি, আবার যেটা বলছিলাম যে একই সেই বছরেরই 31 ডিসেম্বর রাতে আমরা আবার সবাই গেলাম, অনেক মানুষজন। সো আমরা তখন মুভি দেখছি, ওকে, স্মলভিলের সিজন ফিনালে। সো অনেক ইন্টারেস্ট নিয়ে দেখছিলাম। সো শামস এবং জেমস, এই দুইজন, ওরা তখন ঘুমাতে চলে গেছে। সো হাফ এন আওয়ার পর হঠাৎ ওরা দেখলাম যে আবার আমার রুমে আসলো, এসে আমার ঠিক টিভির সামনে দাঁড়ালো আর কি, প্রজেক্টরের সামনে আর কি। আমি তখন ওদের মোটামুটি গালাগালি করা শুরু করলাম, এইখান থেকে শহর আমি দেখতে পাচ্ছি না, মানে তখন খুব ইন্টারেস্টিং একটা পার্ট চলছিল। তখন হঠাৎ করে বললো কি যে শোন ভাই ওই রুমে কি জানি হচ্ছে। আমি বললাম যে কি, বলে যে ওই রুম অনেক গরম হয়ে গেছে। আচ্ছা হোয়াট? সাথে সাথে লাইট জ্বালালাম এবং দেখলাম যে ওদের টি শার্ট পুরো ভিজে গেছে আর কি। আচ্ছা, সাথে সাথে আমি সবাইকে বললাম যে এই যে তোমরা যারা বিশ্বাস করো নাই তারা আজকে দেখো, এটার এক্সপ্লেনেশন দাও বলে দৌড়ায়। তখন আমরা সব ওই রুমে গেলাম এবং সেম ঘটনা, রুমের ভেতর প্রচন্ড গরম, রুমের বাইরে প্রচন্ড ঠান্ডা। 31 ডিসেম্বর, কেমন ঠান্ডা হবে, মাই গড। এবং ওই রুমটার যে বারান্দার যে দরজাটা আটকানো ছিল, এবং শামস ঢুকেই চিৎকার দিয়েছে, বলে যে দরজাটা বন্ধ ছিল, আমরা এই দরজা খোলা ছিল না। আচ্ছা, সো আমরা যখন অ্যাকর্ডিং টু দেম অ্যাপারেন্টলি এই দরজা নাকি বন্ধ ছিল। সো
আমরা যখন ওই রুমে যখন ওরা চলে এসেছে তখন আবার যখন গেলাম তখন দরজাটা খোলা, ওখান থেকে ঠান্ডা বাতাস ঢুকছে রুমের মধ্যে, বাট রুমটা প্রচন্ড গরম। তো এই দরজা খোলার পরেও ঠিক এই একই ঘটনাগুলো ঘটছিল? মানে দরজার খোলার পরে বাইরে থেকে ঠান্ডা বাতাস আসছে। জিনিসটা অনেকটা এরকম যে আমরা কোনো শপিং মলের সামনে, সেন্ট্রাল এসি কোনো শপিং মলের সামনে গরম করে দাঁড়ালে একটা ঠান্ডা আসে না, ব্যাপারটা অনেকটা ওরকম। সো তখন সবাই এটার যাবতীয় এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করে, আমরা সবাই ফিল করলাম যে কেন রুমটা গরম হয়ে যাচ্ছে এই শীতকালে, এটা কেন হচ্ছে এটার কোনো ইয়ে নাই। এবং তারপরে ওইখানে আমরা অনেকবার গিয়েছি এবং এটা আমাদের জন্য খুব নর্মাল, খুব কমন একটা ব্যাপার। এখন আর জিনিসটা ভয় লাগে না, কিন্তু আমরা জানি রুম তো গরম হবেই, এখন এটা মেনে নিতে হচ্ছে আর কি। ব্যাপারটা অনেকটা এরকম। আমাদের কাছে বেশ কিছু SMS আছে। আমাকে হীরা রাজশাহী মেডিকেল কলেজ থেকে SMS করেছেন, বলছেন যে ভূতের গল্প শুনে কিন্তু ভয় পাচ্ছি, ঘুম না আসলে আপনাদের খবর আছে। আমাদেরকে অনুভব SMS করেছেন ঢাকা থেকে এবং বলছেন ভাই ইটস টু মাস। আচ্ছা, তিনি ভয় পাচ্ছেন অনেক এবং জাফর ইকবালের গল্প পড়েন তিনি প্রচুর এবং তিনি বলছেন যে তার চাইতেও বেশি ভয়ের এটা। আর প্রমি বলছেন যে আপনাদের কথা শুনে সত্যিই ভয় লাগছে, রাতে ঘুম হবে না, তবুও শুনতে ইচ্ছে করছে। সো থ্যাংক ইউ যারা SMS করেছেন, আরও যারা SMS করতে চান। আসলে অসংখ্য SMS, কোনটা রেখে কোনটা পড়বো বলতে পারছি না। তারপর আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। আর আমরা আরও একবার মানে ভৌতিক ডে সবাই তো আছেন এখানে, আমরা সাকিব ভাইকে জিজ্ঞেস করছি একটু। সাকিব ভাই, মানে এই যে আপনারা যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন শুটিং করতে বা বিভিন্ন ঘটনার জন্য ইনভেস্টিগেট করতে, তো কিভাবে করেন? এটা তো এরকম না যে মানে জাস্ট গেলেন আর পেয়ে গেলেন বা সামনে দাঁড়ালেই দেখা যায়, এরকম তো ঘটনা না, মানে চোখের সামনে ভেসে ওঠে, এরকম তো কিছু না। না, অ্যাবসলিউটলি বেসিক্যালি যেটা হয়েছে যে কিছু ইকুইপমেন্ট পাওয়া যায় যেগুলো আমাদের অর্ডিনারি লাইফে আমরা ইউজ করি, আবার কিছু ইকুইপমেন্ট পাওয়া যায় যেটা আমরা ইউজ করি না, যেমন ক্যামেরা, ইনফ্রারেড ক্যামেরা, ইনফ্রারেড লাইট, ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা, আমাদের একটা ইনফ্রারেড থার্মোমিটার আছে, আমাদের এক্সট্রা সেন্সিটিভ সাউন্ড রেকর্ডার আছে। দিজ আর সার্টেন থিংস যেগুলো আমরা ইউজ করি, যেগুলোর কারণে আমরা বেশ কিছু জিনিস পেয়েছি। তো আমরা যখনই একটা জায়গায় যাই, প্রথমে আমরা যেটা করি যে প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা উই এনশিওর যে জায়গাটা কতটুকু আমাদের কন্ট্রোলে আছে। কন্ট্রোল আছে বলতে এই যে কতগুলো এক্সিট আছে, কতগুলো এন্ট্রি আছে, মানে কতগুলো দরজা খোলা, কতগুলো জানলা খোলা, কতগুলো জানলা বন্ধ। সো উই চেক অল দিস থিংস, যে এই দরজা খোলা বা এই দরজা বন্ধ, এই জানলা খোলা। আমরা গিয়ে কলগুলা, বাথরুম যদি ফাংশনাল হয় বা নাও ফাংশনাল হয়, প্রত্যেকটা কল ছেড়ে দেখি পানি পড়ে নাকি না। তারপরে আমরা ওই যদি পর্দা থাকে, পর্দাগুলো ঠিকঠাক মতো সেট করে রাখি, যদি হঠাৎ করে নড়ে গেল হ্যাঁ ভূত, আসলে দেখলাম যে একটু বাতাস। বা বাসার মধ্যে ইঁদুর কত প্রকার কি কি আছে, আরশোলা কিরকম আছে। তো প্রথম 1-1.5 ঘন্টা উই টেক আ লট অফ পেইন টু এস্টাবলিশ যে বাসার সিচুয়েশনটা কতটুকু আমাদের কন্ট্রোলে, কতটুকু কন্ট্রোলের বাইরে। যেমন যদি 2টা দরজা থাকে যেগুলো কপাট নাই, খালি, এরকম অনেক বাসা আমরা গেছি যে দরজা জায়গাটা খালি, সো ওইটা আমাদের, আমরা বলবো যে আমাদের কন্ট্রোল ওখানে কম। ওকে, কারণ যে কোনো মুহূর্তে কিছুটা ঢুকে বের হয়ে যেতে পারে। সো প্রথম 1-1.5 ঘন্টা আমাদের লাগে জাস্ট এই কন্ট্রোল এস্টাবলিশ করতে, যে আমরা পেরিমিটার সেট করি যে আচ্ছা ঠিক আছে এই জায়গাটা আমাদের কন্ট্রোলে আছে, এই সেই। আর জিবরান আর সুমন ভাইয়ের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, জিবরান আবার এইসব জিনিস সবচেয়ে আগে ফিল করে। এটা বিলিফ, মানে বিশ্বাস করবেন না করবেন, দ্যাটস আ ডিফারেন্ট থিং, সেটা হি ফিল সামথিং। আর সুমন ভাই ইজ দ্য সেকেন্ড পারসন, আমি অলমোস্ট নেভার। আচ্ছা, সো এটা ব্যালেন্স হয়ে যায়, এটা একটা ব্যালেন্স হয় আর কি। সো ওইভাবে আমরা ডিসাইড করি সর্ট অফ ওনাদের দুজনেরই সেন্স ইউজ করে, বিকজ এট দি এন্ড অফ দ্য ডে কত সাইন্টিফিক হবে। সো দুজনের সেন্সে আচ্ছা ঠিক আছে এই জায়গাগুলো লেটস সেট আপ আমাদের ইকুইপমেন্ট এখানে, প্লাস আমরা গল্প শুনি আগে থেকে যে এই বাসায় এই রুমে এটা দেখা যায় বা এই রুমে এটা হয়। ওখানে আমরা আমাদের উই হ্যাভ ইনফ্রারেড লাইটিং সিস্টেম, আর ক্যামেরাগুলো নাইট মোডে উই অ্যাটাচ অ্যান ইনফ্রারেড লাইট, যেটা দিয়ে আমরা রাতের বেলা মোটামুটি দিনের মতো দেখতে পারি মোটামুটি। ওকে, ওই ক্যামেরাগুলো আমাদের হাতেও থাকে, মাঝে মধ্যে আমরা ট্রাইপডও সেট করি স্পেসিফিক একটা দিকে দাঁড়িয়ে তাকে রেখে। আমাদের আবার একটা ছোট ওই যে ওই ক্যামেরাটা কি, ওই যে ওয়েবক্যাম টাইপের, ওই যে ওয়্যারলেস ইনফ্রারেড, এটা ওয়্যারলেস, একটা ওয়্যারলেস ক্যামেরা আছে। মানে আমরা সেই কোনো একটা জায়গায় ক্যামেরাটা সেট করার পরে আমার ল্যাপটপের সাথে ওটা কানেক্ট করি। আচ্ছা সুমন ভাই, একটা প্রশ্ন, যে আপনি বারবার করে বলছেন ইনফ্রারেড ক্যামেরা, ইনফ্রারেড ক্যামেরা তো একটা কালার দেখতে পাই, রেড, আমি যতদূর জানি। মানে রেড না, মানে অ্যাকচুয়ালি গ্রিন হতে পারে, গ্রিন, মানে আবার হোয়াইট ইস্যু হতে পারে, কালার আসে না, বা ব্ল্যাক এন্ড হোয়াইটও না, মানে ক্যামেরাটা একটু মানে ডিফেক্টিভ থাকে, মানে ইচ্ছে করে ডিফেক্টিভ করে দেওয়া হয়। তো এই ধরনের ইকুইপমেন্ট কেন, মানে নরমাল ক্যামেরায় কি পাওয়া যায়? নরমাল অ্যাকচুয়ালি রাতে অন্ধকারের মধ্যে লাইট ছাড়া দেখার জন্য আমাদের ওই ইনফ্রারেড ক্যামেরা লাইটটা ইউজ করতে হয়। তাহলে নরমাল, আমরা যদি নরমাল একটা জায়গায় আমি যদি লাইট টাইট জ্বালিয়ে ক্যামেরা নিয়ে বসে থাকি, কখনোই সেটা সম্ভব নয়, এটা হয় না। মানে
সো আমরা সবসময় যে জায়গাটাতে যাই, জায়গাটা অ্যাকচুয়ালি যেরকম ভাবে থাকা ছিল ওভাবেই আমরা রাখার চেষ্টা করি। নট ওখানে আমরা 20 জন মানুষকে লাইট সেট করে বসে ওখানে গল্প করতে চাই। নট লাইক এ নাটকের শুট যেখানে ইউ হ্যাভ এ ক্রু, ইউ হ্যাভ লাইট, ইটস নট লাইক দ্যাট। ইটস বেসিক্যালি আমরা তিনজন, মাঝে মধ্যে আমাদের সাথে একজন গেস্ট ট্রেন ইনভেস্টিগেটর আসে, উর্মিলা। হ্যাঁ, সে আসে। আর আমাদের টিমের সাথে আরো 2-3 জন থাকে যে ক্যামেরা ধরার জন্য। সো অ্যাকচুয়ালি আমরা অনেক একগাদা মানুষ নিয়ে আমরা যাই না, আমরা যাই খুবই কম মানুষ নিয়ে। এবং প্রথমে যেটা করি, আমরা প্রথম রাতটা আমি, সাকিব আর জিবরান যাই, গিয়ে আমরা ফার্স্টে একা থাকি, এক রাত ওখানে থাকি। থেকে আমরা ওই আমাদের হাতে 2টা ক্যামেরা থাকে, ওই 2টো ক্যামেরা দিয়ে আমরা কিছু জিনিসপত্র করার চেষ্টা করি। আর আমাদের ইভিপি আছে, একটা ভয়েস রেকর্ডার আছে কিছু, এগুলো খুব এক্সট্রা সেন্সিটিভ, একটুখানি আওয়াজ হলেই মানে অনেক দূরের আওয়াজ আমরা শুনতে পারি। সো আমরা এগুলো জিনিস সেট করি, আমরা মোশন ডিটেক্টর সেট করি। আমাদের কাছে আরেকটা জিনিস আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিডার। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিডার। সো এটা কি জিনিস একটু থিওরিটা বলি? থিওরিটা হচ্ছে যে আমরা যেটা বলি ভূত, আমি চাই না, জিনে বিশ্বাস করি একদম। জিনিসটা হচ্ছে যে আমরা এই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি যেগুলো আছে সায়েন্টিফিক্যালি প্রুভ করতে গেলে এটা একটা দে জেনারেট আ সর্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এটা আমাদের বডি থেকে বেরোয়, বাট ওরা যেহেতু একটা স্পিরিচুয়াল লেভেল, দে ডোন্ট হ্যাভ আ ফর্ম, দে জেনারেট দ্যাট ফিল্ড। সো এই মিটারটা হেল্পস আস রিড দ্যাট ফিল্ড। কোনখানে থাকলে যদি পাস করে এটা তাহলে বোঝা যায়, ওটা বোঝা যায়। হ্যাঁ, বাট ইটস নট অলওয়েজ 100% কারেক্ট, ইটস স্টিল ইন আ। আমরা তো অ্যাকচুয়ালি আমাদের কোনো ট্রেনিং নেই তো, আমরা তো কোথা থেকে কোনো, আমরা ঘোস্ট যে হান্ট বা যেমন ঘোস্ট হান্টার্স দেখায়, আমরা ওখানে দেখেছি কি যে ওরা ইএমএফ রিডার দিয়ে অনেক কিছু দেখছে, করে। মেইন ব্যাপারটা হচ্ছে যে একটা রুমের মধ্যে সে আমি বসে আছি, হঠাৎ করে দেখলাম যে সে কোনো একটা কিছু নড়ে উঠলো। সো আমি এটাকে বলবো যে নিশ্চয়ই এখানে ভূত বা একটা কিছু আছে। সায়েন্টিস্টরা বলবে যে না, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কোনো রকম একটা নর্মাল নাই, একটু চেঞ্জ হয়েছে, কোনো একটা কিছু চেঞ্জ হয়েছে যে কারণে একটা জিনিস নড়ে গেছে। ওকে, এটা হচ্ছে সায়েন্টিস্টদের এক্সপ্লেনেশন। ঘোস্ট হান্টার্সদের এক্সপ্লেনেশন হচ্ছে নিশ্চয়ই এখানে ভূত আছে, ঘোস্ট আছে, ওরা আসার সাথে সাথে এখানে কিছু জিনিসপত্র চেঞ্জ হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক। সো সব জায়গাতেই আমি অনেক জায়গাতেই দেখেছি, পৃথিবীর সব জায়গাতেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিডারটা খুবই দরকারি একটা জিনিস। সো আমরা যখন ভূতিস নিয়ে যখন চিন্তা করছিলাম এটা সিরিয়াসলি করবো, তখন যখন বাইরে গিয়েছিলাম দেশের বাইরে, তখন মোটামুটি ওরা যেসব ইকুইপমেন্ট ইউজ করে সবকিছুই আমরা কিনে নিয়ে এসেছি, সো দ্যাট আমরা এই জিনিসগুলো দিয়ে অ্যাটলিস্ট মানে নর্মাল কিছু না হলে, যদি প্যারানর্মাল বলি বা সুপার ন্যাচারাল বলি, অথবা উল্টাপাল্টা যেটা আমরা কোনো এক্সপ্লেনেশন দিতে পারছি না, এরকম কোনো কিছু যদি হয়েও থাকে, সেটা যেটা অ্যাটলিস্ট আমাদের সাইন্টিফিক্যালি আমরা যে ধরতে পারি। সো আমরা যে অডিও ফাইল মানে ভয়েস রেকর্ডার আমরা যেটা রাখছি ওখানে যে আওয়াজের জন্য, সো ওটা আমরা রেকর্ড করছি, করার পরে আমরা আমাদের স্টুডিওতে জিনিসটা নিয়ে ইকিউ করে আমরা অ্যাকচুয়ালি ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে আমরা অ্যাকচুয়ালি ওটাকে বুস্ট করার চেষ্টা করছি, যে অ্যাকচুয়ালি এখানে কি আওয়াজটা। ওকে, এই টাইপের জিনিসপত্র আমরা করি, করে আমরা অ্যাকচুয়াল জিনিসটা বের করার চেষ্টা করি। সো এই প্রসিজিওর অ্যাকচুয়ালি আমরা আগাই, আমরা যখন ইনভেস্টিগেট করতে যাই। এবং আমাদের এই আমরা আরেকটা হচ্ছে মেন্টালিটি। ডেফিনেটলি, মানে যেমন আমাদের একটা সেশন আছে উইচ কল দ্য মানে সোলো সেশন। সোলো সেশন যেমন অনেক সময় কি মানে একসাথে থাকলে মেন্টালি ইউ নট ইন দ্য রাইট ফ্রেম অফ মাইন্ড, সো এর জন্য হয়তো কিছু হচ্ছে না, এরকম হতে পারে। সো মাঝে মধ্যে যে আমরা ধরো জানি বা শুনেছি যে এই ঘরে কিছুটা হয়, সো ওখানে আমরা একজন, যে সুমন ভাই হতে পারে, জীবন হতে পারে, আমি হতে পারি, আমরা একজন গিয়ে ওখানে 1 ঘন্টা বা হাফ অ্যান আওয়ার একদম বন্ধ অবস্থায় একা বসে থাকবো, জাস্ট একটা ভিডিও ক্যামেরা থাকবে, ওয়াকি টকি থাকবে, বাস দ্যাটস ইট। সো ওটাও একটা ওয়ে অফ ডিটারমিনিং যেখানে কিছু আছে নাকি না। অনেক সময় হয় না যে 10 জন আছে থেকে সবাই ফুর্তি মানে হয়তোবা কিছু একটা হয়েও গেছে, আমরা হয়তোবা খেয়ালও করিনি। আমি সাকিব জিবরান যখন আমরা যখন গল্প করি, আমরা যে একসাথে থাকি, তখন না ভূতের গল্প হয় না, আমরা মুভি নিয়ে আলাপ করি, মিউজিক নিয়ে আলাপ করি, আছে ক্রিপ্টিফাইটের নতুন গানটা কেমন হচ্ছে, মানে আমরা এইসব জিনিসপত্র নিয়ে এত বেশি আলাপ করি। আর আমরা সত্যি কত জোস। তো যখন আলাদা হয়ে যাচ্ছে এরকম একটা জায়গায় আমাদের কেউ একজন থাকলাম, আমি জানি যে আমি যদি এখন কোনো একটা প্রবলেমের মধ্যে পড়িও, আমার যদি একটা হ্যালুসিনেশন হয়ে আমি ভয় পেয়ে যদি চিৎকারও দিই, আমাকে হেল্প করার কেউ নাই একদম। তখন কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়। তখন আমি কনসেন্ট্রেট করার চেষ্টা করি যে কোথায় কি হচ্ছে, সবকিছু ঠিক মতো ডকুমেন্ট করতে পারছি কিনা, রেকর্ড করতে পারছি কিনা। সো তখন ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যায়। সো এটাও একটা বিশাল বড় ব্যাপার, যে কারণে আমরা একসাথে গেলেও আমরা কিন্তু আলাদা আলাদা হয়ে যাই। সে যেটা বলছিলাম যে একটা বাসায় গিয়ে এক রুমে জিবরান, এক রুমে আমি, এক রুমে সাকিব, আমরা আলাদা হয়ে গেলাম, অথচ একসাথেই থাকতে পারতাম। কিন্তু একসাথে থাকলে অ্যাকচুয়ালি আমরা ওইভাবে কনসেন্ট্রেট করতেও পারছি না।
এবং আমরা যে বাইরে যে এই হোস্ট সেন্টার্স বলি বা অন্যান্য যেসব অনুষ্ঠান আছে, এই হোস্ট সেন্টার্স এর যে টিমটা এদের সাথে আমাদের একটা কানেকশন আছে। ওকে, তো ওদের সাথে যখন আমরা কথা বলেছি, ওরা সেম জিনিসটা বলছে যে হ্যাঁ তোমরা এই জিনিসটা করো, এটা খুব কাজের। একটা জিনিস তাদের সাথে আমরা করতে পারছি না, যেটা তারা বলে, ওরা বলে যে কোনো অবস্থাতেই হন্টেড হাউস বা কোনো একটা জায়গায় গিয়ে ইনভেস্টিগেট করার সময় সিগারেট খাওয়া যাবে না। আমরা বলি যে কেন যাবে না, বলো যে সিগারেটের ধোয়াতে অনেক কিছু দেখা যায় না, অনেক প্রবলেম হয়। তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে আমরা খাবো না, কিন্তু অ্যাকচুয়ালি এটা পুরোপুরি মিথ্যা কথা, আমরা অনেক সিগারেট খেয়ে। ওকে, এই তো রেডিও ফুড লাইসেন্স গেল। মানে না মানে আরেকটা জিনিস হচ্ছে যে এমনিতেই আমার খুব জানতে ইচ্ছা করছে এরকম যে একটা যে এই যে আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি তাদের অস্তিত্ব, মানে ব্যাপারটা হচ্ছে কি তারা কি আসলে চায় যে আমরা জানি, নাকি মানে কেন? মানে আমার মনে হয় তারা যদি চাইতোই যে আমরা জানি, তাহলে আমার ধারণা আজকে এখানে দুইটা জিনভূত থাকতো, আমরা ইন্টারভিউ নাই যে তাহলে বা কে বলবে। মানে হ্যাঁ, এখন আমার মনে হয় যে যেটা আমার এক্সপ্লেনেশন, মানে আমি যেটা দিই সেটা হচ্ছে যে জিন বা কোনো কিছু এটা একটা আরেকটা ডিমেনশন বা আরেকটা অন্য একটা জগতের একটা জিনিস, এটা ওদের সাথে আমাদের ডিরেক্ট কোনো কমিউনিকেশন হয় না। কিছু কিছু জিন হয়তো বা তারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারে, কেউ হয়তো বা পারে, তাদের অনেকে কথাও বলে রেগুলার, অনেকে বলে যে আমরা জিন পুষি, এরকম টাইপের ব্যাপার। আবার সেম ভাবে কিছু কিছু মানুষও হয়তো বা এই জিনিসগুলো ফিল করতে পারে। রাইট, আমরা যে একটা জিনিস বলে ইএসপি জিনিসটা কি, আমরা অনেক সময় এরকম হয় যে আমরা অনেক কিছু বলি, আমরা বলে দিই, মানে ধুমধাম বলে এবং জিনিসটা হয়, অনেক সময় বলি যে আরে ডেজাভু। সো এরকম আমরাও মাঝে মধ্যে আমাদের যে নিয়মের বাইরে কিন্তু একটু বের হতে পারি, মাঝে মধ্যে বের হয়ে অনেক কিছু বলি। অনেকে হয়তো বলবে কোইন্সিডেন্স, আবার অনেকে বলবে হয়তো বা যে না ওর হয়তো বা কোনো একটা ব্যাপার আছে, সেটা পারছে। সো আমারও মনে হয় যে জিনিসটা অনেকটা এরকম, কেউ হয়তো বা ওই জগৎটার সাথে কানেক্ট করতে পারে, হয়তো বা সবসময় পারে না, কখনো পারে, কেউ হয়তো বা অনেক সময়ই পারে, কেউ হয়তো বা জীবনেও পারবে না। আবার এমন হতে পারে যে কিছু জায়গা থাকে যে বিকজ অফ দ্য স্পেসিফিক লোকেশন, ওই জায়গাতে ইটস ইজিয়ার ফর সুপারন্যাচারাল সিচুয়েশনস টু হ্যাপেন। মানে জিন ভূত হোয়াট এভার ওই জায়গাটা আসতে পারে। যেমন খুবই রিসেন্টলি 2 weeks ব্যাক এই গুলশানে, বলবো না কোন বাসা, গুলশানে আমার ফ্রেন্ডের এক বাসা। আমার ফ্রেন্ড থাকে আমেরিকায়, ফ্রেন্ড তার ওয়াইফ, দুজনেই আমার ফ্রেন্ড। সো ওরা এসে বেসিক্যালি হি লস্ট হিজ প্যারেন্টস লাস্ট ইয়ার। সো সে ঢাকা আসলে শ্বশুর বাড়িতেই থাকে, বিকজ বাসায় কেউ নেই, আমেরিকাতে থাকে ওরা। সো এবার ওরা এসে ওরা ফাইনালি ডিসাইড করেছে যে ওদের বাসাটা ভাড়া দিবে। এতদিন ধরে পড়েছিল বাসা, এবং গুলশান মাঝখানে। ওকে, সো ভালো কথা দেবে। তো ওদের আবার একজন ওদের পরিচিত একজন পীর টাইপের আছেন, আমি নাম বলবো না, বাট হি ইজ আ ভেরি নাইস পারসন। সে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না, খুবই ডাউন টু আর্থ। সেও জিন বছরে একবার জিন নামায়, এবং সেটা আমি আর জীবনকে দেখেছি। এটা একদম চোখের সামনে। হ্যাঁ, চোখের সামনে। এটা নিয়ে আরেকদিন কথা বলবো, এটা খুব ইন্টারেস্টিং। বাট আমরা ওর কথা একটু ভ্যালু করি, বিকজ সে কারো কাছ থেকে পয়সা নেয় না। তোমার বাসায় যদি আসে, তোমার বাসায় একটা পানিও খাবে না। আচ্ছা, সে খুবই মানে হি ইজ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দিস থিংস। আর খুবই নর্মাল, ভালো একটা লোক আর কি, ভেরি নর্মাল, ডাউন টু আর্থ। হি ইজ বেসিক্যালি কৃষক। হি ইজ এ কৃষক, বাট এগুলো সে কি জিনিস করে। সো ওই ফ্যামিলি, হি ইজ এ ফ্যামিলি ফ্রেন্ড। সো হি ইজ এ ফ্যামিলি ফ্রেন্ড অফ মাই ফ্রেন্ডস ওয়াইফ বেসিক্যালি। তো সে খবর পাইছে যে ওরা দুজন আসছে এসেই, তো সে নিজে থেকে আসছে দেখা করতে, যেটা খুব রেয়ার, সে ইউজুয়ালি আসে না দেখা করতে। সো উনাদের ওর ওয়াইফের ফ্যামিলির কিছু ছোটখাটো প্রবলেম হচ্ছিল, সে সেগুলো আবার ধরতে পারছে যে আপনাদের এই প্রবলেম হচ্ছে, আপনারা এটা করেন, ঠিক হয়ে যাবে। সো ফরচুনেটলি দে লিসেন টু হিম, ওরা বিশ্বাস করছে, এন্ড ওই প্রবলেমগুলো মাশাআল্লাহ গট সলভ। তারপরে সে বলছে আচ্ছা আপনার তো একটা বাসা আছে, আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে, বলে হ্যাঁ, বলে ওটা কি ভাড়া দিবেন তো? বলে হ্যাঁ। বলে আমি একটু দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। সে এগুলো ইউজুয়ালি করে না আর কি। সো দে ওয়ার অলসো আ বিট সারপ্রাইজ যে কি করতেছে। নিয়ে গেছে, তো উনি তখন বাসাটা পুরো চক্কর দিল। বাসায় মিনিমাল ফার্নিচার আছে, ওরা সব স্টোরেজ মর্জে দিয়ে দিছে। তো দেখে বললো যে বাসা ইজ ফাইন, নো প্রবলেম, খালি এক কাজ করবেন, বাসার চারিদিকে কোনায় কাঁচা দুধ ছিটিয়ে দিবেন। কাঁচা দুধ মানে আমি আর জীবন জানতাম না। সো একদিন আমরা কিন্তু এগুলো জানি না। হ্যাঁ, আমরা ও চলে যাবে পরের দিন, তাকে দেখা করতে গেছি আমি জীবন ওর সাথে। তো বলে চলো আমার বাসায় গিয়ে এখন দুধ ছিঁড়ে দিতে হবে। আমি বলে কি দুধ ছিঁড়ে দেবে মানে? বলে এরকম এই হয়েছে। তো বলছে কাঁচা দুধ ছিঁড়ে দেবে, বলে 1 বোতল দুধ নিয়ে রওনা। আমরা ভাবছি কাঁচা দুধ মানে পাউডার দুধ। তখন সে বলে না, কাঁচা দুধ মানে ডাইরেক্টলি গরু থেকে, মানে জাল দেওয়ার আগে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে ডাইরেক্ট গরুর যে দুধটা, এটা নাকি আমার ছিটাইতে হবে, কারণ ওখানে কিছু একটা নাকি আছে। আমি যেমন পাইছে, আমি যেমন বলছি যে অশিক্ষিত দল পিএইচডি করে তোমাদের কাঁচা দুধ ছিটাইতেছে, এগুলো মানে আমি চান্স পেলে এগুলো বলি আর কি। তো গিয়ে বুঝিস ফানি, বিকজ আমি না একদম। তো গেছি ওদের সাথে ওদের বাসায় গিয়ে, তো আমরা গিয়ে ও প্রথমে পুরো ট্যুর দিচ্ছে, এটা আমার বাথরুম এই হ্যান ত্যান।
তা আমরা আমাদের আবার হ্যাবিট আছে, খালি বাসায় ঢুকে বাথরুমগুলো আমরা কল টল চেক করি। এটা একটা ঢুকে গেছে আর কি মাথার মধ্যে যে কলে পানি পড়ে নাকি, এটা একটা আমাদের ইয়ে হয়ে গেছে আর কি, যে বাসায় যদি কেউ ট্যুর দেয় উই চেক দ্য ওয়াটার সাপ্লাই। ওকে, সো তা আমরা এরকম অটোমেটিক্যালি কল টল দেখছি পানি পড়ে নাকি, এগুলো নিয়ে আমরা চিন্তাও করতেছি না, বুঝছিস, নট দেখ জিব্রান ওই কলটা দেখ, ওরকম বাথরুম গেছি দেখছি কল ঠিক আছে নাকি, ঠিক আছে। তা এটা করিডোরে আমরা বসলাম, মাঝখানে বসছি, সে খুব মহা উৎসাহে হচ্ছে চারিদিকে তারপরে সে আসলো, বলে চলো, ঠিক আছে চলো। তো লাইট টাইট বন্ধ করা শুরু করলো বাসায়। তা আমরা উঠতেছি, হঠাৎ ঠাস করে একটা আওয়াজ হয়েছে। ওকে, তো জিব্রান বললো যে শুনছি সেটা দরজা খোলার আওয়াজ। আমি বললাম যে হ্যাঁ শুনছি, এটা এখান থেকে না, নিচ থেকে আসছে মনে হয়। জিব্রান বললো যে না, এটা এখান থেকেই আসছে, বলে সে একটা রুমের ভিতরে ঢুকলো। ঢুকে তারপর দেখি ভিতর থেকে আমাকে ডাকতেছে, এই সাকিব এদিকে আয়। আমি গেলাম, তো গিয়ে দেখি বাথরুমের দরজা খোলা, উচিত হতেই পারে দরজা খোলা, ফ্যান এমনকি দরজা খোলা ছিল, বারান্দাটা ভিড়ানো ছিল, এখন সেদিকে খোলা। আমি ওকে ফাইন, বললো না দ্যাটস নট দ্য ইন্টারেস্টিং থিং। তবে ঢুকে দেখি কি কল ওই যে গোল নবগুলো থাকে না, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে, নট দ্য আপ এন্ড ডাউন ওয়ান, ঘুরলে তারপর পানি বের হয়, ওই কল পুরোপুরি ভাবে খোলা এবং কল কল করে পানি পড়ছে। এটা কোনো মানে তখন দেন এন্ড দেয়ার none of us could come up with an explanation, especially because একটু আগে we went around the entire place, মানে ফার্স্ট অফ অল কোথাও পানি পড়ছিল না, সেকেন্ডলি আমরা টেস্ট করছি যে কল কি খোলা না বন্ধ, খামাখা খালি বাসা দেখে। So it was kind of funny. কিন্তু শাকিব ভাই, তাহলে আমি বলবো যে এত কিছু দেখার পরেও আপনি তারপরেও বিশ্বাস করছেন না, মানে ব্যাপারটা নাকি একটু একটু করেন মনে হয় নাকি? বিশ্বাস করি না মানে কি, মানে যেমন ফর এক্সাম্পল কেন লাইট বন্ধ করতে হবে টু সি আ গোস্ট? তার মানে এটার সাথে আমাদের মেন্টাল মানে সাইকোলজিক্যাল কিছু একটা ব্যাপার থাকতেই হবে, হয়তো বা কোনো এনার্জি কানেকশন আছে, বিকজ লাইট থাকলে দেয়ার ইজ অ্যান এনার্জি ফ্লোয়িং, মেবি ইন দ্য অ্যাবসেন্স অফ দ্যাট এনার্জি আসতে পারে, আমি জানি না। বাট এইসব জিনিস আমি অলওয়েজ চেষ্টা করি যে যতটুকু কম বিশ্বাস করা যায় তত ভালো। এটা মানে নিজে বাঁচার জন্য আসলে হতে পারে এরকম, যে ভয় পেতে চাইছেন না এরকম কিছু একটা ব্যাপার? না, আমার ভয় লাগেও না, মানে সাকিবকে আমরা দেখছি তো, ওর ভয়টা খুব কম। না, অনেক সময় এটা হয়েছে ওনারা মানে কি জানি ফিল করছে, আমি গেছি সব চলে গেছে। আচ্ছা, মানে এই ব্যাপারগুলো হচ্ছে, আমি যতদূর জানি যে ভূত বা যাই বলি না কেন, বা খারাপ আত্মা বা ভালো আত্মা যাই হোক না কেন, স্পিরিট যাই বলি না কেন, এটা নাকি আসলে যেটা হয় যে যারা বাসায় থাকে তাদেরকে এফেক্ট করে আসলে ভিতরে ঢুকে গিয়ে। সুমন ভাই, এটা কি সত্যি নাকি যে মানে জাস্ট শরীরের ভেতরের একটা জায়গা নেয়? কি জানি, মানে আমার কথা হচ্ছে যে এই টাইপের জিনিসপত্র, আমার ধারণা এই টাইপের জিনিসপত্রতে আমি অনেকবার এফেক্টেড হয়েছি লাস্ট 5-7 বছরে, বাট আমার কখনই মনে হয় নাই আমার ভিতরে কিছু ঢুকেছে, ওরকম কোনো ফিল হয় নাই। বাট হ্যাঁ, মানে ঢোকার কারণে কি শরীরটা খারাপ হয়, চারিদিকে একটু অন্যরকম লাগে, এরকম ব্যাপারগুলো আমি কখনো আমার ওরকম মনে হয়নি। মানে আমি নিজে যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে আমার ধারণা আমি একটু হলেও ওই সাইডের সাথে কোনো আমার একটা কমিউনিকেশন হয়, হয়তোবা আমি কমিউনিকেট করতে পারি কোনো একভাবে, মোস্ট প্রবাবলি সাবকনশিয়াসলি বলি আর কনশিয়াসলি বলি, মোস্ট প্রবাবলি আমি পারি মাঝে মধ্যে। কিন্তু আমার কখনোই, যেহেতু আমি বিশ্বাস করি যে আমি হয়তো একটু পারি, সেহেতু কেউ যদি আমার ভিতরে ঢুকতো বা ওরকম কিছু করতো, আমি হয়তো ফিল করতাম বা টের পেতাম বা বুঝতে পারতাম যে না, সামথিং ইজ রং ইনসাইড মি। বাট জায়গা যেমন এরকম ব্যাপার ছিল যে আমি মাঝখানে প্রায় 4-5 বছর আগে বেশ অসুস্থ ছিলাম, আমার একটা ইয়ে হয়েছিল যে আই ইউজ টু ব্লিড, আমার মুখ নাক চোখ দিয়েও এরকম হয়েছে, ব্লাড বের হতো। এটা একটা খুবই রেয়ার একটা ডিজিজ ছিল, তারপরে যাই হোক এটা ট্রিটমেন্ট করে ঠিক হয়েছিল। সো একবার এরকম হয়েছিল যে আমরা একটা জায়গায় গিয়েছি, ওখানে যাওয়ার পরে আমার ব্লিডিং সিভিয়ারলি বেড়ে গিয়েছিল, মানে এক রাতে আমার শরীর থেকে মানে মোটামুটি সিভিয়ার ভাবে ব্লাডটা বেড়ে গেছিল। পরে ওখান থেকে বের হয়ে আসার পরের দিন আমার শরীরে আবার ব্লাড নিতে হয়েছিল, ট্রান্সফিউশন করতে হয়েছিল। তো আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলা ঠিক আমি বলবো না আমার ভিতরে কিছু ঢুকেছে, বাট ডেফিনেটলি শরীরকে এফেক্ট করে। আমি বলবো যে এক্স্যাক্টলি, আমরা যদি এটা জিনভূত নাও বলি, এটা সাম কাইন্ড অফ এনার্জি, রাইট? সো এনার্জি তো আমার শরীরকে এফেক্ট করতেই পারে। সো এই টাইপের জিনিসপত্র ডেফিনেটলি হয় আমি বলবো। বিকজ এরকম ঘটনা আছে, একবার এক জায়গায় আমরা 5-6 জন বসে রাত্রেবেলা বসে কথা বলতে বলতে একটা সময় একজন আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা শোন ভাই, এই জিন বলি বা ভূত বলি বা আত্মা বলি যেটাই বলি, এরা কি আপনার মনে হয় যে আমাদের টাচ করতে পারে? আমি তখন বলতেছিলাম ওকে যে না, আমার মনে হয় না ওরা টাচ করতে পারে। আমি কথাটা শেষও করতে পারিনি, আমি একেবারে আমি একদমই মিথ্যা কথা বলছি। আমি পুরোপুরি ফিল করেছি আমার পেটের এখানে কেউ একজন মনে হয় যে একটা আঙ্গুল বা কিছু দিয়ে একটা হাতটা বুলিয়ে দিল, এরকম আমি একটা ফিল করেছি। আমার কথা আমি শেষও করতে পারিনি, আমি চুপ হয়ে গেছি, বিকজ আমি একটু ভয় পেয়েছিলাম। আমার ডান দিকে ছিল একটা ছেলে বসা সোফায়, সে হঠাৎ করে দেখলাম যে পা উঠে সোফায় বসলো আর কি। ওকে,
তার পাশে আরেকটা ছেলে ছিল, আমাদের আরেক ফ্রেন্ড, সেও একটু নড়ে চড়ে বসলো। তা আমি ওটা নোটিস করেছি, করে আমি তখন ওদের জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি পা উঠেছো কেন? তখন বলছে না সময় এমনি। আমি বলছি না কেন উঠেছো? বলে যে না এটা সাইকোলজিক্যাল ব্যাপার হবে, যখনই ওই যে টাচ করার ব্যাপার হচ্ছে আমার মনে হচ্ছে কি যে আমার পায়ের উপর দিয়ে একটা কিছু গেছে। সাথে সাথে আমার ওর পাশে যে বসেছিল ও বলে যে আমার মনে হচ্ছে আমার ঘাড়ের পিছনে একটা কিছু গেছে। সো একই টাইমে ওই কথাটা বলার পরে আমি তখন ওদের বললাম যে দেখো এটা একটা যেটাই হোক, যেটাই আমরা ফিল করেছি আমরা পরপর করেছি, আমার পরে তুমি, তারপরে ও, এবং এটা একটা ওয়ে পয়েন্ট আছে যে এই জিনিসটা এখান দিয়ে এসে দিক দিয়ে চলে গেছে, যাওয়ার সময় টাচ করতে করতে গেছে। সো এখন এই জিনিসটা হয়তো পুরোপুরি সাইকোলজিক্যাল একটা ব্যাপার। আমাদের স্টেট অফ মাইন্ড তখন ওরকম ছিল, আমরা খুব ভূতের গল্প করতে করতে একটা অবস্থায় চলে গিয়েছিলাম। কিন্তু দেন এগেন আবার জিনিসটাকে আমরা আবার অন্য এক্সপ্লেনেশন দিতে পারি, আসলে একটা কিছু এসেছিল, এটা তো অবশ্যই ব্যাপারটা ওইটাই অ্যাকচুয়ালি। আমি কখনোই বলতেছি না যে হ্যাঁ ভূত এসে আমার পেটে গুতা দিয়েছে, না আমি ওটা বলছি না। বাট আমি এটাও বলতেছি না যে কিছু ওখানে ছিল না। ডেফিনেটলি সামথিং ওয়াজ রং ওই সময়টায়, কারণ আমরা সবাই ফিল করেছি সামথিং ইজ ভেরি রং। এখন এটা কোনো সাম কাইন্ড অফ এনার্জি হতে পারে, হয়তোবা তখন আমাদের কাছে যদি ইএমএফ ফিল্টার থাকতো আমরা হয়তোবা দেখতাম যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে একটু উল্টাপাল্টা কিছু হয়েছে। আবার এটাও ঠিক সাকিব যেটা বলছিল, এটা কিন্তু সবার সব ক্ষেত্রে হয় না। একটা মানুষ যদি 45 বছর পার করে দিয়েছে একটা মানুষ, সে এসে যদি আমি তাকে একটা ভূতের গল্প বলি, সে যদি ভয় পায় বলে হায় হায় রাতে যদি আমার এখানে কিছু আসে, তখন আমি তাকে এনশিওর করতে পারি তার কিছু হবে না। তার 45 বছর বয়সে যখন কিছু হয় নাই, তখন শেষ একটা বয়স আর হবে না। তো যাদের হয় তাদের সবসময় হয়, ব্যাপারটা ওরকমই। তো আমি ওইটাই মনে করি যে সাকিবের হয়তো ওই জিনিসটা নাই, ওর মধ্যে হয়তো ওই জিনিসটা কাজ করে না। আমার হয়তো বা করে, জিব্রানের হয়তো আরো বেশি করে। জিব্রান এবং জিব্রানের সাথে আমার এই ভৌতিক নিয়ে মেইন ব্যাপারটা যেটা হয়েছিল, আমরা একবার গিয়েছিলাম একজনের বাংলোতে রাত কাটাতে, আড্ডা দিতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। আমরা সবাই মিলে বসেছিলাম। সো আমরা গল্প করতে করতে এটা ছিল ইরেশ জাকের। ইরেশ বলতেছে আমার এই বাংলোটার মধ্যে শুনবে কিছু আছে নাকি একটু দেখেন তো। ও আমাকে এই জন্য নিয়ে গেছে। আমি বলছি যে না এগুলো ব্যাপার না। তো আমরা রাত্রেবেলা, অনেক রাত্রেবেলা বাংলোর বাইরে সামনে একটা জায়গা ছিল লনের মতো, ওখানে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম গাছের নিচে টেবিলের মধ্যে বসে। সো হঠাৎ করে আমার মনে হলো কি যে আমার পিছনে বাম দিকে পিছনের দিকে একটা কিছু সামথিং ওয়াজ দেয়ার। মানে আমি ঘুরি তাকাই দেখি কিছু না, বাট আমি কেমন জানি একটা অস্বস্তি লাগছে। হঠাৎ করে আমি নোটিস করলাম, মানে বুঝতেছি যে আমার পাশে কেউ হাঁটাহাঁটি করছে। আমি বললাম যে কি তাকাই দেখি জিব্রান ওখানে হাঁটাহাঁটি করছে। জিব্রানের দিকে তাকালাম, জিব্রান বললাম জিব্রান কি ব্যাপার? জিব্রান বলে শুনবে পিছনে একটা কিছু, আপনি কিছু আমার কি জানি একটা মনে হইতেছে। আমি সাথে সাথে বললাম জীবন আমারও সেম জিনিস মনে হচ্ছে, এত বড় কোইন্সিডেন্স কেন হবে? তারপরে আমরা এটা নিয়ে অনেকক্ষণ আলাপ করতেছি। সাকিবও আমাদের সাথে ওখানে ছিল। সাকিব বললো যে না শুনবে আমি কিন্তু কিছু ফিল করতেছি না। ওখানে যে ক্রিপ্টিক ফাইটার কমন ডায়লগ, আমরা তখন ওই এপিসোডের জন্য না, আমরা গিয়েছি আড্ডা দিতে, রাইট? সো ইরেশ ছিল, আরো আমাদের ফ্রেন্ড ছিল, আমরা সবাই বসে একটা জিনিসই, বাট কেউ কোনো পাত্তা দিচ্ছে না। বাট আমি আর জিব্রান কিন্তু তখন অ্যালার্ট, সাথে সাথে আমাদের রেডার কিন্তু অন করে দিয়েছি, একদম আমরা বোঝার চেষ্টা করছি যে কি ব্যাপার। হঠাৎ সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হঠাৎ করে আমি ফিল করলাম যে আমার পিছনে কেমন একটা ভার ভার লাগছিল, তো একটা কেমন জানি ফিলিং হচ্ছিল, ওটা নাই। হঠাৎ করে এটা শাট করে মনে হলো যে ওটা আস্তে আস্তে চলে যাচ্ছে, দূরে কোথাও চলে যাচ্ছে। ওকে, এবং ওইটা ফিল করার সাথে সাথে আমরা ঘুরলাম, আমাদের অনেক দূরে, প্রায় কত 20 গজ দূরে হবে, মানে অনেক প্রায় 50-60 ফিট দূরে হবে, একটা কুকুর ছিল এখানে, একটা ঘুমাচ্ছিল, মানে শুয়েছিল আর কি। সে হঠাৎ করে ভয়ঙ্কর চিৎকার দেওয়া শুরু করেছে, মানে কুকুর কাঁদে না, মানে কেমন। সো এবং আমার মাথায় যে জিনিসটা কাজ করছিল, যে ওয়ে পয়েন্টটা যেখান দিয়ে ওই স্পিরিট বলি বা ওই এনার্জিটা চলে যাচ্ছিল, ওটা কুকুরের উপর দিয়ে যাওয়ার কথা। এবং টাইমিংটাও আমরা মিলালাম, আমি আর জিব্রান মিলালাম এবং বললাম যে এই জিনিসটা কি, এটা কি কোইন্সিডেন্স? দেন আমি আবার বলবো, আমি লাইফে কখনো কোইন্সিডেন্স বিশ্বাস করি না। হয়তো এটা অন্য কিছুই না, অন্য কিন্তু অন্য কোনো এক্সপ্লেনেশন থাকতে হবে। বিকজ ঠিক ওই সময় আমরা ফিল করলাম আমাদের পিছন থেকে একটা জিনিস সরে দূরে চলে যাচ্ছে, ঠিক তখন দূরে একটা কুকুরও চিৎকার করে উঠলো। মানে এই টাইপের জিনিসপত্র অনেক কিছু হয়। এবং যেমন সাকিব কিছুই ফিল করে নাই, জিব্রান আমি অনেক ভয়ঙ্করভাবে ফিল করেছি। এই জিনিসগুলো ফিল করার তখন কিন্তু আমাদের তো চেয়ার চেঞ্জ করছিল। হ্যাঁ, জিব্রান ইনফ্যাক্ট চেয়ারও মানে সরে আরেক জায়গায় গিয়ে বসেছিল। তখন ওইটা হচ্ছে আপনাদের কনভারসেশন আগে। হ্যাঁ, মানে হঠাৎ জিব্রান আমার পাশে বসেছিল। জিব্রান, হ্যাঁ, আমি পয়েন্ট ছিল যে আমি পিছিয়ে বসে আমি বুঝতে পারছিলাম না, তো এত কষ্ট লাগছিল। তো সাকিব ওয়াজ ওনলি পারসন নোটিসিং মি তখন। দেখলাম, তো তখন আমি না পেরে উঠে যে আমি ওটা সোমবার পাশে এসে বসছি, সোমবার পাশে এসে বসছি। আমি নিতে পারছিলাম না, মানে মনে হচ্ছে যে পিছন দিয়ে কেউ হাত নেয় না, একদম ওরকম ঘষে হাত নিয়ে যাচ্ছে, এরকম এতটা বেশি ফিল করবো। মানে আমি উঠে দাঁড়ানোর পরে সুমন ভাই স্টোরিটা শুরু ওখান থেকে। এবং আমরা এইসব করার পরে লাস্টে
ফিনিশিংটা আমরা এই গল্পটা এই কারণেই বলছি এটা ভূতের কোনো এপিসোডে যাবে না জিনিসটা ছিল এরকম যে তা আমি জিবরানের দিকে আমরা দুজন তখন গল্প করছি এই ঘটনার বেশ কিছুক্ষণ পরে আমরা তখন মোটামুটি একটু ঠান্ডা অবস্থা সবকিছু ঠিকঠাক আমি জিবরান ফেস টু ফেস আমি জিবরানের দিকে তাকিয়েছি জিবরানের দিকে আমরা কথা বলছি জিবরান তখন কথা বলছিল কথা বলতে বলতে জিবরান হঠাৎ করে পুরো পজ মানে হঠাৎ করে থেমে গেল এবং টাইমিংটা এত ইন্টারেস্টিং যে আমার যেটা মনে হয়েছে যে জিবরানের সে 10 ফিট পিছনে এবং আমাদের চেয়ে সে অ্যাটলিস্ট 10-15 ফিট উপরে একটা কিছু সামথিং ওয়াজ দেয়ার মানে কিছু একটা আমার চোখের বাম সাইড থেকে ডান সাইডে চলে গেল খুব ফাস্ট একটা কিছু কালো রঙের একটা কিছু নট জাস্ট ভুট্টুতে এরকম কিছু না নাথিং লাইক দ্যাট বাট কিছু একটা এটা চোখের ভুল হতে পারে বাট দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ নট দ্যাট যে আমি ওটা দেখে ভয় পেয়েছি আমি লাইফে এই টাইপের অনেক ধরনের আমার হ্যালুসিনেশনও হয়েছে সো ওইগুলোতে আমি এগুলোতে ভয় পাই না বাট যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে জিবরান আমি চুপ হয়ে গেছি তো আমার দিকে তাকায় জিবরান বলছে শুনবে আমার পিছনে আমি বললাম যে হ্যাঁ জিবরানও ঘুরলো আমি ওখানে তাকায় থাকলাম এবং আমি যখন তাকায় আছি আমার চোখ দিয়ে মানে একেবারে কান্নার মতো মানে পানি পড়ছে আমার চোখ দিয়ে কেন আজকে পর্যন্ত এখনো জানি না ফিলিংটা যে কি মানে গুজবাম্প এবং চোখ দিয়ে পানি পড়ছে আমার টপ নিজের উপরে যে খুব বেশি রকমের কন্ট্রোল ছিল সেটাও হ্যাঁ তো আমি এই কথাটা এই কারণে বললাম যে সাম কাইন্ড অফ এনার্জি বলি বা ভূত বলি জিন বলি যেটিকে আসুক ডেফিনেটলি এটা আমাদের ফিজিক্যালিও খালি মেন্টালি না ফিজিক্যালি জিনিসটা আমাদের এফেক্ট করে এবং কিছুটা ইম্প্যাক্ট থাকে তার ইনফ্লুয়েন্স থাকে আমি দেখিনি আমি বললাম শুনে আমার পিছে সে কিন্তু আই ফেল্ট ইট আমার পিছে আমি যাই না তখন শুনে এখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা জীবন এখন ধরে স্পয়েল করতে যাচ্ছিল হচ্ছে আপনি যেটা দেখছেন দ্যাট ওয়াজ 2 ডাইমেনশনাল এক্স্যাক্টলি তাই না ফ্ল্যাট ছিল জিনিসটা এন্ড মজার ব্যাপার হচ্ছে আমাদের যে বাসায় শুনুন ভাই ভিডিও ফুটেজ দিয়ে একদম প্রথমে কথা বলছিল ফুটেজে দ্যাট ওয়াজ স্কোয়ার এন্ড 2 ডাইমেনশনাল মানে ফ্ল্যাট মানে জিনিসটা একটা কার্ড মানে 3D না মানে আমরা এখন পর্যন্ত আমরা যা ফিল করছি বা যা দেখা বলি মানে এখনো পর্যন্ত কিছু দেখছি বলবো না বাট মনে হয়েছে যে কিছু একটা দেখেছি বা ফুটেজে এসেছে সবকিছুই এখন পর্যন্ত আমরা যেটা 2 ডাইমেনশনাল মানে আমি জীবনের নানি বাড়িতে যেটা দেখেছিলাম দ্যাট ওয়াজ অলসো স্কোয়ার ব্ল্যাক এন্ড ফ্ল্যাট জিনিসটা ফ্ল্যাট এবং একই ধরনের প্রায় জিনিসগুলো হয় আচ্ছা আমার আরেকটা ফ্রেন্ডের বাসায় আমি জীবনে এই স্টোরিগুলো বলিনি ওকে আমাকে একদিন বসে বলছে আমার ওয়াল থেকে আমি দেখলাম যে একটা স্কোয়ার টাইপের জিনিস সেভাবে স্নেকের মতো নেমে আসছে আর কয়েক সময় এত ফাঁস হয়ে যাচ্ছে যে একটা ট্রেল হয়ে যাচ্ছে আচ্ছা মানে এই জিনিসটা এবং ঘটনাটা ঘটেছিল এরকম যে রাতে ওই ফ্রেন্ড জানতো যে আমরা এইসব জিনিসপত্র নিয়ে একটু ইনভেস্টিগেট করছি সে জিবরানকে কল দিয়ে বলছে আমি রাত্রেবেলা এই মাত্র দেখলাম আমি রাতে ঘুমাইতে পারছি না ভয় পেয়েছি জিবরান সাথে সাথে আমার রাত 2-3টার দিকে আমার কল দিয়ে বলছে শোন ভাই এরকম একটা জিনিস আমি বলছি তুমি কি কখনো বলছো আমাদের ঘটনা বল আমরা আবার এগুলোতে খুব সিরিয়াসলি মেনটেন করি বলছে আমি জীবনে এগুলো কিছু বই নেই সো আমি এটার কোইন্সিডেন্স বলবো না আমরা এক একজন এক এক সময় এক এক জিনিস এক এক জায়গায় সবগুলা একটু সিমিলার মানে সাথে একটা মানে কানেকশন পাই আর কি সো ডেফিনেটলি আমি বলবো যে সামথিং ইজ আউট দেয়ার কি আমরা জানি না বাট কিছু একটা কেউ এটাকে দেখে হয়তো বলবে যে আত্মা কেউ বলবে যে মারা গেছে খারাপ আত্মা ভালো আত্মা কেউ বলবে ভূত কেউ বলবে জিন কেউ বলবে কেউ বলবে যে না জাস্ট এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটা উল্টাপাল্টা কিছু এটা কিছুই না যে যেটাই বলুক এটা সবারই মানতে হবে সামথিং ইজ আউট দেয়ার যেটার কোনো এক্সপ্লেনেশন আমরা এখনো পর্যন্ত দিতে পারছি না এবং আমরা এই ভৌতিকটা এই জিনিসটাই করার চেষ্টা করছি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি যদি না পারি যখন আমরা ঠেকে যাই তখন আমরা ওই জিনিসগুলো একটা এপিসোড বানাই মানুষজনকে আমরা দেখাবো যে আমরা এই জিনিস দেখেছি যেটা কোনো এক্সপ্লেনেশন নাই ওকে মোরলেস এইগুলোই আমরা এক্সপেরিয়েন্স করি আমরা আরো কথা বলবো তবে আমরা একটা ব্রেক নিব ছোট্ট ফিরে আসছি একটু পরে স্টেডিও টু রেডিও ফুর্তি রাসেল আছে সাথে এবং আমাদের সাথে রয়েছেন ভৌতিকদের সবাই সুমন ভাই সাকিব ভাই এবং জিবরান ভাই আর মাঝখানে সময় একটা পরিবেশ একটু হালকা করার জন্য একটা গান শুনে আসি আপনি ফ্রেন্ডদের যেটা আজকে ফার্স্ট টাইম বলেছিল দ্যাট এভরি টাইম উই স সামথিং ইট সবসময় ছিল 2 ডাইমেনশনাল একদম 2 ডাইমেনশনাল সো রাইট আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস যেমন আবরার এসএমএস করে বলছে তোমাদের গল্প শুনে আমারও ঘোস্ট হান্টার হতে ইচ্ছে করছে ওকে আমাদেরকে এছাড়াও আমাদেরকে সালাম এসএমএস করেছেন ঘরে ঘরে ঘোস্ট হান্টার গড়ে উঠেছে এবং সবাই যে কথাটা এক বাক্যে স্বীকার করেছেন যে ভয় লাগছে আর কমিউনিকেট করতে চাচ্ছেন অনেকে ভূতের সাথে এবং অনেকে বলছেন যে জায়গাটায় যে সমস্ত হন্টেড হাউস বা হোম সেই সমস্ত জায়গায় কি মানে প্ল্যানচেট করে কি তাদের সাথে কমিউনিকেট করা যায় কিনা বা কোন সিস্টেম আছে কিনা যে জাস্ট এসে আমাকে এই কোশ্চেনটা করেছেন যে ওয়েল প্ল্যান চেট করে মেইন ব্যাপারটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে
যেটা একটু আগে বলছিলাম যে কেউ যদি কারোর সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে যে ওর সাথে এসে কেউ কন্ট্যাক্ট করবে এরকম কোনো কথা ব্যাপার নাই। আমার মনে হয় স্টেট অফ মাইন্ড এবং নিজেরও কোনো একটা ব্যাপার থাকে যে আমি আমার কি ক্ষমতাটা আছে নাকি করে। আমি অনেক সময় দেখেছি যে যারা অনেক খুব ডিপ লেভেলে মেডিটেশন করতে পারে ওদের আমি দেখেছি যে এই টাইপের জিনিসপত্র অনেক ভালো করতে পারে। সো আমি অ্যাকচুয়ালি জানি না অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি সাকিব কিছু বলবা? হ্যাঁ, মানে প্ল্যানচেট করতেই পারে, কারণ প্ল্যানচেট তো ন্যাশনাল পাস টাইম ছিল আমাদের বাবা মাদের সময়, সবাই প্ল্যানচেট করতো, কিন্তু আমরা প্ল্যানচেট করি না ফর দ্য সেম রিজন গোস্ট হান্টার্স করে না বা অন্যরা করে না। সেটা হচ্ছে যে ইটস নট আ সাইন্টিফিক মেথড। প্ল্যানচেট we're not saying যে প্ল্যানচেট কাজ করে না, বিকজ আমরা জানি না, করতে পারে না করতে পারে, কিন্তু এটা সাইন্টিফিক এভিডেন্স, মানে আমি কি আসলে কিছু এলো নাকি এলো না আমি জানি না। সো দিস ইজ ওয়াই আমরা কখনো প্ল্যানচেট করি না। যদি একটা জায়গায় কোনো প্রেজেন্স থাকে, সে প্ল্যানচেট ছাড়াই কিন্তু এই প্রেজেন্স নিজেকে ফিল করাচ্ছে। মানে যারা ওখানে গিয়ে কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছে বা যারা গল্প ছড়াচ্ছে, ওরা যা দেখেছে বা ফিল করেছে ওটা কিন্তু প্ল্যানচেট ছাড়াই হচ্ছে। সো লজিক ডিকটেটস যে ওখানে যদি আমরা যাই তাহলে প্ল্যানচেট ছাড়াই আমাদের কিছু একটা হওয়া উচিত আর কি। একদম। সো বাট আর আমরা অ্যাকচুয়ালি কমিউনিকেট করার জন্য আসলে যাই না, আমরা জাস্ট যাই টু সি যে এখানে কি কিছু আছে নাকি নাই। হ্যাঁ, আমরা যেটা হয় যে আমরা কোনো জায়গায় একটা ইনভেস্টিগেশনে গেলাম, মানে ইনভেস্টিগেশনে যাই কখন, যখন আমরা একটা খবর পাই সে ফর অ্যান এক্সাম্পল সে সিলেটে একটা জায়গায় একটা বাসা আছে, এই বাসাতে এইসব জিনিসপত্র হয়। হ্যাঁ, আমরা এগুলো শুনলাম, শোনার সাথে সাথে যখন খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা, তখন আমরা ওখানে যাই, যাওয়ার পর ওখানে আমরা কয়েক রাত কাটাই, ওখানে থাকি রাত্রেবেলা। আমরা বের করার চেষ্টা করি যে এখন কেউ যদি বলে যে রাত্রেবেলা ছাদে দেখা যায় যে একটা মেয়ে হাঁটে এবং কাঁদে, লম্বা লম্বা চুল, এই টাইপের একটা গল্প বললো কেউ একজন, আমরা আচ্ছা ঠিক আছে ভেরিফাই করার জন্য আমরা যাই, দেখি যে আসলে ওখানে কেউ কিছু করছে কিনা। সো আমরা ওটা বের করার চেষ্টা করি যে ওখানে কিছু হচ্ছে কিনা। সো যদি দেখি কিছু হচ্ছে তো ফাইন, হয়তোবা ওখানে কিছুই নাই, তখন ফাইন, কিছুই নাই। আর কিছুই থাকে তাহলে আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা বের করতে চাই। আমরা কিন্তু ঘোস্ট হান্টার না, আমরা কিন্তু ঘোস্ট হান্ট করতে যাচ্ছি না। আমরা এক্সপ্লোরার অফ দ্য আননোন বলতে পারি। যে জিনিসগুলো বা আনএক্সপ্লেইনড, যেগুলো আমরা এক্সপ্লেইন করতে পারছি না, সেগুলো আমরা এক্সপ্লোর করি, ওগুলো আমরা বের করার চেষ্টা করি, সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। যখন এরকমও হয়েছে যে দু একটা, যেমন একটা জায়গায় গিয়ে আমরা এরকম কিছু একটা জিনিস দেখেছিলাম, আমাদের ফুটেজ ছিল, যেটা নিয়ে আমরা কোনো মতে কিছু পারছিলাম না। তারপরে আমরা দু একজন সায়েন্টিস্ট টাইপের লোকের সাথে কথা বলেছি, যেটা বললাম আমরা ইনফ্যাক্ট ঘোস্ট হান্টার্সের সাথেও কথা বলেছি বাইরে, যে এগুলো কি ফুটেজ পাঠিয়েছে, ওরাও দেখে, মানে আমরা চাই জিনিসটা এক্সপ্লেন করতে, নট দ্যাট যে আমরা কিন্তু ভয় দেখানো কিন্তু আমাদের এখানে উদ্দেশ্য না একেবারে। আর আমরা ভৌতিষ্টের অনুষ্ঠানটার ব্যাপারটা হচ্ছে এরকম, যে কোনো একটা ঘটনার দুটো এপিসোড থাকবে, টু বি কন্টিনিউড। ফার্স্ট এপিসোডে আমরা দেখাবো হচ্ছে যে রিউমারটা বা যে গল্পটা মানুষজন যেটা বলে, ওই গল্পটা আমরা রিসার্চ করে বের করি, শুনে মোটামুটি একটা গল্প বের করার পরে তারপরে এটা আমরা আমাদের ক্রিয়েটিভ মাইন্ড খাটিয়ে আমরা জিনিসটাকে আমরা একটা গল্প বানাই, সুন্দর একটা গল্প বানাই। এর মধ্যে অনেক কিছুই চাপা, অনেক কিছু হয়তো বা শোনা, অনেক কিছু হয়তো বা সত্যি। সো ওই গল্পটাকে স্ক্রিপ্ট আকারে আবার বানায় হচ্ছে গিয়ে সাকিব স্ক্রিপ্টটা লেখে। আমরা একটা নাটক বানাই। সো আমরা ফার্স্টে যখন নাটকটা দেখাবো, দেখানোর পরে বলবো যে এই এতক্ষণ যেটা দেখছেন এটা একটা নাটক, এটা সত্যি কিছু না, আমরা শুনছি এরকম জিনিসপত্র নাকি হয়। সো এখন আমরা ওই বাসাটাতে বা ওই জায়গাটাতে আসলেও যাচ্ছি, আমরা এখন দেখবো যে আসলে এই টাইপের কিছু হয় কিনা। সো তখন টু বি কন্টিনিউড। সেকেন্ড এপিসোড নেক্সট উইকে আসবে। ওখানে যে এপিসোডটা থাকবে সেটা হবে পুরো রিয়েলিটি টিভি স্টাইলে। আমাদের কিছু হ্যান্ডিক্যাম, আমাদের কিছু ইকুইপমেন্ট আমরা সেট করে, কিছুটা ঘোস্ট হান্টার্সের মতন আমরা